কেউ কিছু বলবে? বেশ, যা বলার পরে আবার বলবে। আপাতত আমরা রেকর্ড অন করেছি এবং আজকের ক্লাস আমরা শুরু করছি। আমি আগেই বলেছি, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, কৃষ্ণচন্দ্র কলেজের পক্ষ থেকে অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের কাছে আসবে। তার আগে আমি আনঅফিসিয়ালি বলছি যে যেহেতু আমাদের কৃষ্ণচন্দ্র কলেজের ফার্স্ট সেমিস্টারে যারা জেনারেল আর্টস পাস কোর্সের স্টুডেন্ট, তাদের সংখ্যা একটা বিপুল পরিমাণে, প্রায় 874 জন, 900 জনের কাছাকাছি প্রায়। ফলে দুটো, তিনটে বা চারটে ক্লাসে ভাগ করেও এক একটা ক্লাসে 200 জনের বেশি থাকছে। তাই আপাতত কলেজ কর্তৃপক্ষের ডিসিশন হয়েছে যে তোমাদের ক্লাসটা, পাস কোর্সের ক্লাসটা অনলাইনে কন্টিনিউ করা হবে। অনার্স সেটটা অবশ্যই অফলাইনে খুলে যাচ্ছে, কিন্তু পাস কোর্স সেটটা অনলাইনে হবে। কবে আবার অফলাইনে হবে সে বিষয়ে জানিয়ে দেওয়া হবে, এবং এই অনলাইনের বিষয়েও যে নোটিফিকেশন গুলো যে কবে কবে ক্লাস হবে তার যে অনলাইন রুটিনটা সেটাও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আমি পেলেই গ্রুপে দিয়ে দেব। এটা গেল আমার 1 নম্বর অ্যানাউন্সমেন্ট। আর 2 নম্বর যেটা অ্যানাউন্সমেন্ট, আমি দেখেছো অলরেডি তোমাদেরকে ওটা দিয়েছি, ওই নোটিফিকেশনটা, প্রিন্সিপালের যে নোটিফিকেশনটা, যে যদি কেউ ইংরাজি নিয়ে ফেলো জেনারিক ইলেকটিভে, জেনারিক ইলেকটিভ মানে তোমাদের ক্ষেত্রে মানে যেটা মেইন ডিসিপ্লিন, সেখানে যদি কেউ ইংরাজি নিয়ে থাকো, মানে দুটো তো মেইন ডিসিপ্লিন, তার মধ্যে দুটো তো মেইন ডিসিপ্লিন, তার হচ্ছে পলিটিক্যাল সায়েন্স আর ফিলোসফি। তার মধ্যে যদি কেউ ইংরাজি নিয়ে থাকো, মানে 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 ধরো কেউ নিয়েছে ইংলিশ আর কেউ নিয়েছো ফর এক্সাম্পল ফিলোসফি, তাহলে ইংলিশটাকে চেঞ্জ করে এডুকেশনে কনভার্ট করতে পারবে। ঠিক আছে? এই নোটিফিকেশন তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পেয়েছো সেই নোটিফিকেশন। ফলে তাড়াতাড়ি একবার কলেজে যোগাযোগ করে সেই কনভার্সনটা করতে চাও যারা যারা ইংরাজিটা মেইন ডিসিপ্লিন থেকে, L1টা নয়, L1টা তো সবাইকেই পড়তে হবে, ইংলিশ মেইন ডিসিপ্লিনটা যেটা চেঞ্জ করতে চাও তারা চেঞ্জ করতে পারো। কারণ অনেকেই বলেছে চেঞ্জ করতে চাই, তাই এই উদ্যোগটা নেওয়া হয়েছে। বলো পরিষ্কার কিনা? यस सर। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, পরিষ্কার। হ্যাঁ স্যার। বলো ওয়াহিদ, বলো কি প্রশ্ন আছে? ওয়াহিদ বলো তোমার কি প্রশ্ন আছে? ওয়াহিদ কি প্রশ্ন আছে বলো। প্রশ্ন করবো বলে ডিসঅ্যাপিয়ার করে গেলে তো হবে না, প্রশ্নটা বলতে হবে কি। ওয়াহিদ তুমি কি আমায় শুনতে পাচ্ছ? বেশ, তাহলে তুমি প্রশ্নটা পরে করবে, আমি আপাতত আমার ক্লাস শুরু করছি, মানে কন্টিনিউ করছি বেসিক্যালি। ঠিক আছে? সবাই আমাকে পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। यस স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। লেটস স্টার্ট। শুরু করছি। আমরা আগের দিনের ক্লাসে we have actually discussed about the section 1 language and communication. আমরা এর উপরে অলরেডি 3টি ক্লাস প্রপারলি নিয়ে ফেলেছি। তার মধ্যে কাকে হিউম্যান ল্যাঙ্গুয়েজ বলে, হোয়াট আর দ্য ভেরিয়াস ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ, ভাষার কি কি বৈশিষ্ট্য হয় সেগুলো আমরা পড়ে ফেলেছি। আমরা পড়েছি দ্য ডিফারেন্স বিটুইন হিউম্যান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যানিমাল ল্যাঙ্গুয়েজ। আমরা পড়েছি হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই আরবিট্রারিনেস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের মধ্যে আরবিট্রারিনেস বলতে তোমরা কি বোঝাতে চাও সেটা আমরা পড়েছি। যদি কেউ বুঝতে না পড়ে থাকো প্লিজ আরেকবার রেকর্ডিংটা শোনো, আমি রেকর্ডিংটা ইউটিউবে দিয়ে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিয়েছি, একবার শোনো, শুনে আবার আমাকে জিজ্ঞেস করে যে স্যার বুঝতে পারিনি। আজকে আমরা এই সেকশনটা শেষ করব হোয়াট ইজ কমিউনিকেশন অ্যান্ড হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ কমিউনিকেশন সেটা বলে। একটু সকলে আজকের ক্লাসে স্পেসিফিক্যালি কনসেন্ট্রেট করবে, কারণ আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর প্রশ্ন পড়ে। কি কি পরীক্ষায় প্রশ্ন পড়ে, বিগত 2017, 18, 19, 20-তে কি কি প্রশ্ন পড়েছে সেটাও আমরা এখান থেকে দেখবো। এই কমিউনিকেশনের সেকশনটা থেকে, যেটা সেকশন 1-এরই পার্ট, সেখান থেকে কি কি প্রশ্ন পড়েছে সেটা আমরা দেখবো। আর আমি সবাইকে বলেছি এই 32 পাতার স্টাডি মেটেরিয়ালটা দয়া করে সবাই প্রিন্ট আউট করে নাও, কারণ এখান থেকে প্রশ্ন করার সম্ভাবনা বেশি। বেশ, আমি শুরু করছি আজকের পড়া। হোয়াট ইজ কমিউনিকেশন, রাইট এ শর্ট আর্টিকেল অন ভেরিয়াস টাইপস অফ কমিউনিকেশন। দেখতে পাচ্ছ 10 মার্কসের কোয়েশ্চেন, অনেক ক্ষেত্রেই 10 নম্বরের প্রশ্নে এটা পড়ে। 5 নম্বরের প্রশ্নে পড়তে পারে আলাদা করে হোয়াট ইজ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, হোয়াট ইজ নন ভার্বাল কমিউনিকেশন, হোয়াট ইজ ভার্বাল কমিউনিকেশন, এটা পড়তে পারে। বেশ, শুরু করছি আজকের পড়ানো। সো হোয়াট ইজ কমিউনিকেশন, সংযোগ বলতে
কি বোঝায়? বলো, কেউ বলতে পারবে হোয়াট ইজ কমিউনিকেশন? ইন কেস অফ এ কমিউনিকেশন কি কি লাগে? একটা কমিউনিকেশন করতে গেলে কি কি লাগে আমাকে এই বেসিক জিনিসটাকে বলো। ধরা যাক আমি আমি অরিন্দম ঘোষ, আই এম অ্যাকচুয়ালি সিটিং ইন ফ্রন্ট অফ ইউ, আমি তোমাদের সামনে বসে রয়েছি, আমি তোমাদের সঙ্গে কথা বলছি এই গুগল মিটের প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে কথা বলছি, জি মিট প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আই এম অ্যাকচুয়ালি কমিউনিকেটিং ইউ উইথ ইউ। তোমরা এখানে অনেক কিছু বুঝতে পারছো, আবার অনেকে অনেক কিছু বুঝতে পারছো না। বুঝতে না পারলে অবশ্যই সেটা আমার ব্যর্থতা, আমি ঠিকমতো কমিউনিকেট করতে পারছি না তোমাদের সঙ্গে। এবার এই যে আমি তোমাদের সঙ্গে কমিউনিকেট করছি, মানে দিস প্রসেস অফ কমিউনিকেশন, সেখানে হু এম আই, আমি কে? তোমরা কি বলতে পারবে হু এম আই, আমি কে? আই অ্যাম যে কোনো একটা মেথডে, যে কোনো একটা কমিউনিকেশন সিস্টেমের মেথডে আমি হচ্ছি সেন্ডার। সেন্ডার মানে কি? যিনি ইনফরমেশন সেন্ড করেন মোবাইল ফোনে, তুমি যদি মেসেজ সেন্ড করো তাহলে তুমি সেন্ডার। একই রকম ভাবে আমাদের ডেইলি লাইফেও কমিউনিকেশনের ক্ষেত্রে একজন সেন্ডার থাকে, আরেকজন থাকে কি রিসিভার। তাহলে যদি আমি কারোর সঙ্গে কমিউনিকেট করি তাহলে আমি কি সেন্ডার, যদি কেউ সেই ইনফরমেশনটাকে রিসিভ করে তাহলে সে কি রিসিভার। ফলে যে কোনো কমিউনিকেশনের মধ্যে দুটি পোলস অফ কমিউনিকেশন থাকে, কমিউনিকেশনের দুটো পোলস থাকে, ওয়ান ইজ সেন্ডার, অ্যানাদার ইজ রিসিভার। পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সেন্ডার মানে, হ্যাঁ স্যার। থ্যাংক ইউ, সেন্ডার মানে যিনি ইনফরমেশনটা পাঠাচ্ছেন, আর রিসিভার মানে যিনি ইনফরমেশনটাকে রিসিভ করছেন। এবার এই সেন্ডার এবং রিসিভারের মধ্যে অনেক ক্ষেত্রে গ্যাপ থাকতে পারে। সেন্ডার যা বলছে তার 70% রিসিভার বুঝতে পারছে, 30% বুঝতে পারছে না। তাহলে 30% হচ্ছে ফেলিয়ার অফ কমিউনিকেশন। ফেলিয়ার অফ কমিউনিকেশন 30% ফেলিয়ার অফ কমিউনিকেশন। আমি যা পড়াচ্ছি তার ধরা যাক তুমি 70% বুঝতে পারছো, 30 বুঝতে পারছো না, তাহলে কিন্তু আমি একজন সাকসেসফুল কমিউনিকেটর। যদি উল্টোটা হয় যে 70 বুঝতে পারছো না আর 30 বুঝতে পারছো, তাহলে আমি ফেলড কমিউনিকেটর। যত পার্সেন্টেজ কমিউনিকেশনের ক্ষেত্রে আমি তোমাদেরকে বোঝাতে পারবো তত বেশি আমার সাকসেস রেট। সো দিস ইজ দ্য basic premises, basic fundamental category of communication. In case of a communication, there needs two poles of communication. One is sender and another is receiver. Sender থেকে রিসিভারের কাছে ইনফরমেশন যাবে, এই তবেই কমিউনিকেশন হবে। এবার আমি এটা একটু থিওরিটিক্যাল ল্যাঙ্গুয়েজে বোঝাচ্ছি, তোমাদেরকে ঠিকমতো করে এখান থেকে পড়ে মুখস্থ করতে হবে। তো বেসিক্যালি communication is sending and receiving information between two or more people. So what is communication? Communication is sending and receiving information between two or more people. দুই বা তার বেশি ততোধিক লোকের মধ্যে তথ্য বিনিময় বা তথ্য আদান প্রদানের যে পদ্ধতি তাকে বলা হয় কমিউনিকেশন। Communication is sending and receiving information between two or more people. The person sending the message is referred to as the sender. যিনি পাঠাচ্ছেন তাকে সেন্ডার বলা, অলরেডি বলে দিয়েছি। While the person receiving the information is called the receiver. পুরো খুব সহজ, মুখস্থ করে ফেলতে হবে। The information conveyed, important কি কি এই তথ্যের মধ্যে যে আদান প্রদান, এই যে আমি তোমার সঙ্গে আদান প্রদান করছি, এর মধ্যে কি কি থাকে? আমি যে তোমাদেরকে আজকে পড়াচ্ছি এর মধ্যে কি কি থাকে? থাকে ফ্যাক্টস। ফ্যাক্টস মানে একেবারে যে ঘটনাগুলো ঘটছে সেই প্রত্যেক দিনের ঘটে যাওয়া তথ্যগুলো। আইডিয়াস, কনসেপ্ট থাকে। এই যে আমি আগের দিনের ক্লাসে তোমাদেরকে বোঝাচ্ছিলাম যে অ্যানিমাল কমিউনিকেশন এবং হিউম্যান কমিউনিকেশন কি পার্থক্য। অ্যানিমাল কমিউনিকেশনের মধ্যে ল্যাঙ্গুয়েজ কেন থাকে না? অ্যানিমেলরা অনেক সময় বডি দিয়ে কনভারসেশন করে, কেন করে? সেইগুলো হচ্ছে কনসেপ্ট, ফলে ধারণা। যে কোনো একটা কমিউনিকেশন প্রসেসের মধ্যে কি থাকে? থাকে ফ্যাক্টস, থাকে আইডিয়াস, থাকে কনসেপ্টস, থাকে ওপিনিয়ন। ওপিনিয়ন মানে
ওপিনিয়ন মানে মতামত। আমি বললাম যে এই ক্লাসের ছাত্রছাত্রীদের আমার পছন্দ হচ্ছে না, সেটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আমার মতামত ঠিক হতে পারে, আমার ভুল হতে পারে, হতেই পারে। ছাত্রছাত্রীরা অনেকেই খুবই ভালো, তাহলে এটা হচ্ছে ওপিনিয়ন। থাকে বিলিভ, বিলিভ মানে বিশ্বাস, এটা আমার বিশ্বাস। এই বিলিভ, ওপিনিয়ন, অ্যাটিটিউডস, অ্যাটিটিউড মানে আমার যে আচরণ, এই প্রত্যেকটাই এই কমিউনিকেশনের মধ্যে রিফ্লেক্টেড হয়। এবং এই ওপিনিয়ন, বিলিভ, অ্যাটিটিউড এগুলো প্রত্যেকটাই হচ্ছে সাবজেক্টিভ। সাবজেক্টিভ মানে এটা আমার নিজস্ব ধারণা। ইট ইজ এসেনশিয়ালি পার্সোনাল ইন নেচার, while facts, ideas and concepts and instructions, instruction মানে এটা করো ওটা করো, আমি যে জিনিসগুলোকে তোমাদেরকে করতে বলছি সেগুলো হচ্ছে ইনস্ট্রাকশন। অর্থাৎ তোমাদেরকে এই এই করলে ভালো নাম্বার পেতে পারবে, যেটা আমি বলছি। ফলে ইনফরমেশনের মধ্যে ফ্যাক্টস থাকে, আইডিয়াস থাকে, কনসেপ্ট থাকে, ওপিনিয়ন থাকে, বিলিফ থাকে, অ্যাটিটিউড থাকে, ইনস্ট্রাকশন থাকে, এন্ড ইভেন ইমোশনস, আমার ভিতরের আবেগ, আমি রেগে যাচ্ছি, বোঝে না, ঠিক করছো না, এগুলো প্রত্যেকটাই এক্সচেঞ্জড হয় থ্রু কমিউনিকেশন। কমিউনিকেশন হ্যাজ টু পোলস, ওয়ান ইজ সেন্ডার, অ্যানাদার ইজ রিসিভার। বলো পরিষ্কার কিনা? পরিষ্কার? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Thank you. So communication is basically sending and receiving information between two or more people, and there is two poles of communication. One is sender, the person who is sending the message is sender, the person who is receiving is the receiver, and the information content can include facts, ideas, concept, opinion, belief, instruction, emotion, আবেগ থাকতে পারে, বিশ্বাস থাকতে পারে, নিজস্ব মতামত থাকতে পারে, তথ্য থাকতে পারে, ধারণা থাকতে পারে। এই মিলিয়ে কমিউনিকেশন। এবার there are various methods of communication. So methods of communication may vary, and you are almost certainly familiar with all of them. Let's take a look at some of the primary methods. যে মেথডগুলোর কথা বলতে যাচ্ছি সেগুলো তোমরা প্রত্যেক দিনের জীবনে অনেকেই করো, অনেকেই করো, এবং সেগুলো কি কি সেটা জাস্ট তোমরা কনসেপ্টের আকারে বা থিওরির আকারে জানবে। প্রথমেই বলছি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। আগে আমাকে বলো বেসিক জিনিস, একটা জিনিস জানো, সেটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল অ্যান্ড ইন্টারপার্সোনাল এর মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ ইন্ট্রা পার্সোনাল অ্যান্ড হোয়াট ইজ ইন্টারপার্সোনাল? বলো, কেউ বলতে পারবে? ইন্টার কলেজ কম্পিটিশন মানে কি? ইন্টার কলেজ কম্পিটিশন মানে কি বলা উচিত? ইন্টার কলেজ কম্পিটিশন মানে বলো 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 বলো। আন্তর কলেজ প্রতিযোগিতা। আন্তর মানে কি? কলেজ প্রতিযোগিতা। আদন্তের নয়টায় রেস। কেউ একটা চালিয়ে রেখেছো ভুল করে, মাইক্রোফোনটা অফ করো। হ্যাঁ, আন্তর কলেজ প্রতিযোগিতা মানে এটা কি? যখন একাধিক কলেজ পার্টিসিপেট করছে কোনো একটা কম্পিটিশনে। তারা যে কৃষ্ণচন্দ্র কলেজ করছে, আর কি করছে? শিউরি বিদ্যাসাগর করছে, শিউরি বিদ্যাসাগর করছে, কেসি কলেজ করছে, ইলামবাজার কলেজ করছে, তখন সেটা হবে ইন্টার কলেজ কম্পিটিশন। তাহলে স্যার ইন্টারটা কি হবে? ইন্ট্রা কলেজ কম্পিটিশন মানে কেসি কলেজের ছেলে যখন কেসি কলেজের ছাত্রছাত্রীরা একে অপরের সঙ্গে কম্পিটিশন করছে, যেরকম অনেক ক্ষেত্রে স্পোর্টসে হয়। ইন্ট্রা কলেজ স্পোর্টস মানে কলেজের ভিতরের ছাত্রছাত্রীদের মধ্যেই প্রতিযোগিতা, আর ইন্টারি মানে বাইরে, বাইরের ছাত্রছাত্রী বাইরের কলেজের সঙ্গে প্রতিযোগিতা। তাহলে ইন্ট্রা আর ইন্টারের মধ্যে পার্থক্যটা সারা জীবন গেঁথে থাকবে। ইন্ট্রা মিন্স ইনসাইড দ্য কম্পিটিশন, ইনসাইড। যদি আমি বলি দেয়ার ইজ অ্যান ইন্ট্রা পার্সোনাল কমিউনিকেশন মানে আমি নিজের সঙ্গে নিজে কমিউনিকেট করছি। ইন্টার পার্সোনাল কমিউনিকেশন মানে আমি অনেকের সঙ্গে কমিউনিকেট করছি। এটাকে অনেক সময় ইংরেজিতে একটা ভালো কথা বলা হয় সলিলকি বলা হয়, LOQUI, SOLILOQUI। সলিলকি মিন্স কমিউনিকেশন উইথ ভেরিয়াস, কমিউনিকেশন উইথ ওয়ানসেলফ, নিজের সঙ্গে কথা বলা।
অনেকে লোককে পাগল বলতে পারে, কিন্তু মানুষ নিজের সঙ্গে কথা বলে, সব সময় বলে। আর ইন্টার কলেজ মানে হচ্ছে বা ইন্টার পার্সোনাল মানে একে অপরের সঙ্গে, এটাকে বলা হয় আন্ত, আদন্তের নয়তয়ে বিসর্গ, আর এটা হচ্ছে আদন্তের নয়তয়ে রেপ। ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ তাদের মধ্যে ভারত পাকিস্তান, অস্ট্রেলিয়া ইন্ডিয়া। ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, দুটো জাতি খেলছে। ইন্টারন্যাশনাল মানে পাঞ্জাবের সঙ্গে খেলা হচ্ছে পশ্চিমবঙ্গের, পশ্চিমবঙ্গের সঙ্গে খেলা হচ্ছে বিহারে, বুঝতে পেরেছো? ফলে ইন্টারের পার্থক্যটা কি পরিষ্কার হয়েছে? বলো, মাইক্রোফোন অন করে বলো। না স্যার, এবার বলুন। হ্যাঁ স্যার। এটা তো অনেকেরই পরিষ্কার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ স্যার। বেশ, আরেকবার বলছি। ইন্ট্রা মানে হচ্ছে ইনসাইড, ইন্ট্রা মানে হচ্ছে পার্সোনাল, ব্যক্তিগত। আর মানে আর ইন্টারের ক্ষেত্রে এটা, এই ইন্টার মানে হচ্ছে যখন দুজন বা তিনজন ইনভলভ। সেই জন্য ইন্ট্রা কলেজ কম্পিটিশন বলতে আমরা বুঝি কলেজের ভিতরের কম্পিটিশন। ইন্ট্রা কলেজ কম্পিটিশন মানে কলেজের ভিতরের কম্পিটিশন। তোমার সঙ্গে কারো ক্যারাম খেলা হচ্ছে প্রতিযোগিতা, সেটা কলেজের মধ্যেই। হিস্ট্রি ডিপার্টমেন্টের সঙ্গে ইংলিশ ডিপার্টমেন্টের হচ্ছে, ইংলিশ ডিপার্টমেন্টের সঙ্গে ফিজিক্স ডিপার্টমেন্টের হচ্ছে। এটা হচ্ছে ইন্ট্রা কলেজ। আর ইন্টার মানে দুটো কলেজ হয়ে যাচ্ছে বা তিনটে কলেজ হয়ে যাচ্ছে, যখন সেটা টুর্নামেন্টের আকার নিচ্ছে। সেখানে ইন্টারন্যাশনাল মানে হচ্ছে ন্যাশনাল, একটা জাতির ভিতরে। আর ইন্টারন্যাশনাল মানে হচ্ছে দুটো বা ততোধিক জাতির মধ্যে। ইন্ট্রা হচ্ছে অনেকটা সলিলকির মতো, একে অপরের সঙ্গে কথা বলার, একজন নিজের সঙ্গে কথা বলছে ইন্ট্রাতে, আর ইন্টারে বহু লোক। ফলে ইন্টার পার্সোনাল কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা এই ইন্টার পার্সোনাল কমিউনিকেশনটা কি বুঝি। ইন্টার পার্সোনাল কমিউনিকেশনটাকে জেনারেলি কমিউনিকেশনকে ধরা হয় না, একেবারে নিজের মধ্যে কথাবার্তা যেটাকে ধরা হয় না। ইন্টার পার্সোনাল মানে যেখানে একে অপরের সঙ্গে কথা বলছে, তাকে বলা হয় আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা। মানে কি? মানে বাংলাদেশের সঙ্গে ভারত, ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার সঙ্গে স্কটল্যান্ড। আর আন্তর্জাতীয় মানে কি? বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের সঙ্গে পাঞ্জাব, পাঞ্জাবের সঙ্গে হরিয়ানা। একটা দেশের মধ্যে ঘটছে, এটা হচ্ছে বাইরে, এটা হচ্ছে ভিতরে, এটা আউটসাইড, এটা ইনসাইড। পরিষ্কার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি হ্যাঁ স্যার। ইয়েস স্যার। থ্যাংক ইউ। এবার আসছি এই ডিফারেন্ট কমিউনিকেশন কি কি রকমের হয়। প্রথমেই হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। কাকে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন বলে? এতক্ষণ ডিসকাস করে নিয়েছি, একে অপরের মধ্যে এরকম কমিউনিকেশন হয় তাকে ইন্টারপার্সোনাল কথা বলে, ঠিক আছে? তাহলে ইন্টারপার্সোনালের ডেফিনেশন কি? ইন সিম্পল টার্মস, interpersonal communication is the communication between one person and another or others, একে অপরের সঙ্গে তথ্য বা নিজের মনের ভাব আদান প্রদান করছে। It is often referred to as face to face communication. আমি যেটা কলেজ খোলা থাকলে তোমাদের সঙ্গে করতে পারতাম, এখনো যেটা করছি সেটাকে বলা হয় ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। তাহলে যাক, আমি রাজদীপের সঙ্গে, ললিতার সঙ্গে, নিতাইয়ের সঙ্গে যে কথা বলছি তোমাদের সঙ্গে, আমি এই কথা বলার যে প্রসিডিওরটা, সেই কথা বলার প্রসিডিওরটা ফেস টু ফেস কমিউনিকেশন। একেবারে আমি তোমাদের আমার মনের ভাব বা আমার মনে যা তথ্য সেটা তোমাদেরকে আমি জ্ঞাপন করার চেষ্টা করছি, তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তাহলে এটা কি? এটা হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। পরিষ্কার? বেশ, এবারে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন can both be verbal and non-verbal. এবার ভার্বাল কমিউনিকেশন কাকে বলে, নন ভার্বাল কমিউনিকেশন কাকে বলে দেখে নেব। আমি যে এখন তোমাদের সঙ্গে কথা বলছি এই মুহূর্তে, that is verbal communication. So what is verbal communication? Verbal communication is basically using language as the method of communication. এবার আমি ধরে যাক তোমাদের সঙ্গে নন ভার্বাল কমিউনিকেশন করছি। জল দাও, বেরিয়ে যাও, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি আমার অ্যাঙ্গার, আমার ইমোশন সেগুলোকে এক্সপ্রেস করছি। অনেক সময় ক্রিকেট খেলায় হয়, বিরাট কোহলি চাইছে জল, হাতে গ্লাভস রয়েছে, এরকম করে দেখালো, মানে তখন
তার কোন একটা খেলার সাথী হাতে অরেঞ্জ জুস নিয়ে তার জন্য আসবে। ক্রিকেট খেলা হয়, ডিক্লেয়ার করে দিলাম, ডিক্লেয়ার করা মানে আমি ছেড়ে দিলাম ম্যাচ, এরপরে অস্ট্রেলিয়া আবার ব্যাট করতে নামবে। These are the various types of non-verbal communication. So interpersonal communication can be of two types. One is verbal communication, another is non-verbal communication. Verbal communication e ami language use korchi, non-verbal communication e ami body language ব্যবহার করছি। দেখে নেব আমরা কি লিখেছি আমি। Both verbal and non-verbal communication or body language play a very important part in how one person understands another. একটা মানুষ অপরকে কত ভালো করে বুঝতে পেরেছে সেটাই ভার্বাল এবং নন ভার্বাল দুটো কমিউনিকেশনই কাজে লাগে। এবং অনেক ক্ষেত্রেই আমরা জানি কত ভালো বন্ধু সেটা লোকে বোঝা যায় যদি অন্য কোনো বন্ধু তার সঙ্গে চোখ দিয়ে কমিউনিকেট করে। ধরা যাক, আমি এক্সাম্পল দিয়ে বলছি, যেখানে কোনো একজন কারোর সঙ্গে খুব ভালো কারোর সম্পর্ক, বন্ধুর চোখ দেখি আর একটা বন্ধু বলে দেবে, বন্ধু বলে এখানে থাকিস না, কেটে পড়, মুশকিল আছে সামনে। এই যে কেটে পড়ার যে কমিউনিকেশনটা সেটা চোখের মধ্যে দিয়ে করছে, সেক্ষেত্রে কি করছে? সেক্ষেত্রে হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। আর কথা বললে কি করছে? ভার্বাল কমিউনিকেশন। বলো, মনে থাকবে কিনা? স্যার ইয়েস non-verbal and verbal communication differences, আমরা একবার জাস্ট ডিফারেন্সেস গুলোর দিকে একটু চোখ বুলিয়ে নেব, তাতে আমরা আরো সুন্দর করে যাতে বুঝতে পারি। এই যে non-verbal communications can be of various types. আমি এই যে এখন যেটা করছি তোমাদেরকে, আমি একটা কম্পিউটার স্ক্রিন খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এটা ভিজুয়াল, অডিও ভিজুয়াল, সাইলেন্ট, এরকম বিভিন্ন ক্ষেত্রে নন ভার্বাল কমিউনিকেশন হতে পারে। আমি তোমরা নন ভার্বাল কমিউনিকেশনের প্রচুর এক্সাম্পল প্রত্যেক দিনের জীবনে এনকাউন্টার করো। সবচেয়ে বড় নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে ট্রাফিক সিগন্যাল। যখন তোমরা কেউ কেটিএম ডিউক নিয়ে চালিয়ে যাও আর সামনে দেখো একটা লাল রঙের বাতি, তাহলে তোমরা থেমে যাও। অরেঞ্জ হলে সামনের দিকে যাও, সবুজ হলে সামনের দিকে যাও, আর হলুদ বা অরেঞ্জ হলে স্লোলি যাও। দিস ইজ আ নন ভার্বাল কমিউনিকেশন। যে কোনো ট্রাফিক সিগন্যাল নন ভার্বাল কমিউনিকেশন। মনে থাকবে? বলো, মনে থাকবে কিনা? থ্যাংক ইউ। অন্যদিকে ভার্বাল কমিউনিকেশন দুটো রকম হয়, একটা হচ্ছে ওরাল, মুখ দিয়ে বলা, আর একটা হচ্ছে রিটেন, একেবারে লিখিত। দুটোই খুব পরিষ্কার ভাবে হয়, মুখে মুখে বলবে না লিখিত বলবে। কিন্তু নন ভার্বালে লিখিত হবে না, মৌখিক হবে না, পুরোটাই জেস্টারের মধ্যে দিয়ে হবে। জেস্টার, পশ্চার, অডিও ভিজুয়াল সিগন্যাল। এর ফলে ভার্বাল কমিউনিকেশন ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে সুবিধা হয়। নন ভার্বাল কমিউনিকেশন ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, সবাই বুঝতে পারে না। ভার্বাল কমিউনিকেশনস হাইলি স্ট্রাকচার্ড, খুব সুন্দর করে সাজানো থাকে, সুগঠিত হয়। নন ভার্বাল কমিউনিকেশনস ল্যাকস ইনফর্মাল স্ট্রাকচার, কারণ বিভিন্ন রকমের হতে পারে, অডিও হতে পারে, ভিজুয়াল হতে পারে, হাত পা নেড়ে বোঝাতে পারি, চোখের দৃষ্টি দিয়ে বোঝাতে পারি, বললাম মাথা খুব যন্ত্রণা, মাথায় হাত রেখে বোঝাতে পারি। ফলে কোনো আলাদা নির্দিষ্ট স্ট্রাকচার থাকে না। এই হচ্ছে মোটামুটি বেসিক ভার্বাল কমিউনিকেশন এবং নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে ডিফারেন্স। এইটুকু মনে রাখলেই মোটামুটি হবে। মনে আছে? বুঝতে পেরেছো ব্যাপারটা? তারপর আমি এখানে ভালো করে পড়ানো হবে কাকে ভার্বাল হবে আর কাকে। বেশ, থ্যাংক ইউ। বেশ, so in verbal interpersonal communication there are two types of message being sent, a content message and a relational message. এই দুটো মেসেজ আবার কি আমরা দেখে নেব। content messages are messages about topic at hand and relational messages are messages about the relationship itself. Interpersonal verbal communication এর ক্ষেত্রে আবার দুটো ধরনের মেসেজ পাঠানো হয়। একটা হচ্ছে কন্টেন্ট মেসেজ। কন্টেন্ট মেসেজ মানে এই মুহূর্তে যদি কোনো ইনফরমেশন পাঠাতে হয় সেই সম্পর্কে যে মেসেজ। আমি এক্সাম্পল দিচ্ছি,
ধরা যাক এখন তোমাদেরকে আমি কন্টেন্ট অফ দ্য L1 সিলেবাস পড়াচ্ছি, এটা হচ্ছে কন্টেন্ট মেসেজ, যেটা হচ্ছে তথ্যভিত্তিক, যেটা এই মুহূর্তে তোমার প্রয়োজন এবং কোনো একটা বিষয় ভিত্তিক। আর রিলেশনাল মেসেজ মানে সম্পর্ক ভিত্তিক। তুমি কোনো একজন বন্ধুর প্রেমে পড়েছো, তাকে তার মনের ইচ্ছা প্রকাশ করছো, রিলেশনাল মেসেজ। বন্ধুর সঙ্গে ভয়ঙ্কর ঝগড়া হয়েছে, এক্সপ্রেস করছো, রিলেশনাল মেসেজ। পছন্দ হয়নি কাউকে, রিলেশনাল মেসেজ। ন্যাচারালি তোমরা স্যার বা ম্যাডামের সঙ্গে রিলেশনাল মেসেজ কম বলবে, কন্টেন্ট মেসেজ বেশি বলবে, কারণ দ্যাট ইজ অফিসিয়াল, দ্যাট ইজ ফর্মাল। তাহলে মেসেজেস in verbal interpersonal communication can be of two types. Two types of messages can be sent in case of the verbal interpersonal communication. Kiki, one is content message, another is relational message. What is content message? Content messages are messages about the topic at hand. এটা এই মুহূর্তে হাতের মধ্যে রয়েছে, আমরা এই মুহূর্তে যেটা ডিসকাস করা প্রয়োজন, ইংলিশ L1 এর সিলেবাস এবং তার সম্পর্কে পড়াশোনা আমরা ডিসকাস করছি। রিলেশনাল মেসেজেস আর মেসেজেস অ্যাবাউট রিলেশনশিপ ইটসেলফ, যার মধ্যে থাকে একটা পার্সনের ফিলিংস, তার ভিতরের অনুভব, পজিটিভ বা নেগেটিভ, সে তোমার সম্পর্কে কিছু ভাবছে, তাদের ইন্ডিভিজুয়াল কথাবার্তা, এই প্রত্যেকটাই থাকে এই রিলেশনাল মেসেজের মধ্যে। মোটামুটি পরীক্ষার খাতায় এখান থেকে এই রিলেশনশিপ ইটসেলফ অবধি বললেই ঘটবে, মানে চলবে, এর বেশি বলার দরকার নেই। তাহলে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন কাকে বলে আমরা বুঝতে পারলাম। ইটস আ ফেস টু ফেস কমিউনিকেশন, communication between one person with another person. It is generally can be of two types. One is verbal, another is non-verbal. Verbal communication এর দুটো ভাগ, একটা হচ্ছে কন্টেন্ট মেসেজ, একটা হচ্ছে রিলেশনাল মেসেজ। রিলেশনাল মেসেজে সম্পর্ক নিয়ে বলবে, কন্টেন্ট মেসেজে কি নিয়ে বলবে, এই মুহূর্তে কি প্রয়োজনীয় তাই নিয়ে বলবে। আর ভার্বাল কমিউনিকেশন আর নন ভার্বাল কমিউনিকেশন কাকে বলে আমরা পড়বো, কিন্তু আমরা আগেই জেনে নিয়েছি নন ভার্বাল কমিউনিকেশন is the communication through which we can talk with non-linguistic object. হাত পা দিয়ে, হাত নেড়ে চেড়ে, জেস্টার পশ্চার দিয়ে যখন আমরা কথাবার্তা বলি, অডিও ভিজুয়াল মেসেজ দিয়ে যখন কথাবার্তা বলি, তাকে বলা হয় নন ভার্বাল। ফর এক্সাম্পল ট্রাফিক সিগন্যাল। আর যখন আমরা লিখিত বা মৌখিক এই দুই আকারে ভাষার সাহায্য নিয়ে কথা বলি, তাকে বলা হয় ভার্বাল। বলো পরিষ্কার হয়েছে কিনা? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. এবার আমরা ভার্বাল আর ভার্বালের অল্প করে ডেফিনিশনটা আরেকবার ইংরেজিতে পড়ে নেব। সব হতে পারে, সব দেখে নেব আমরা। যে কেউ একটা মাইক্রোফোনটা অন করে রেখো, মাইক্রোফোনটা অফ করে দাও। শুভদীপ, মাইক্রোফোনটা অফ করো। শুভদীপ, হ্যাঁ বেশ, থ্যাংক ইউ। এবার চলে আসছি আমরা নন ভার্বাল কমিউনিকেশন। Non-verbal communication describes the process of conveying a type of information in the form of non-linguistic representation. খুব ইম্পর্টেন্ট। non-linguistic মানে কি? যাহা ভাষাগত নয়, অভাষাগত, ভাষার বাইরে যা কিছু তাহাই হচ্ছে non-verbal communication এর মধ্যে পড়ছে। conveying an information through the process of the non-linguistic representation. বাবারা মনে রেখো, মারা মনে রেখো, এই কথাগুলো কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে। এই কথাগুলো লিখলে পরীক্ষক বেশি নাম্বার দেবেন। তুমি তো দিয়ে লিখে দিলে non-verbal communication is a communication in which we can use gesture and posture। না, একটু ভালো ভাষায় লিখতে গেলে লিখতে হবে non-linguistic। non-linguistic representation means যাহা ভাষাগত নয়, যাহা লিখিত এবং মৌখিক ভাষার বাইরে। পরিষ্কার? পরিষ্কার তো? Yes, sir. Non-linguistic representation. Yes, and examples of non-verbal communication. এবার এক্সাম্পল দিচ্ছি, একবার ডেফিনেশন বলবো, তারপর উদাহরণ দেবো। এইভাবে লিখলে পরীক্ষা বেশি নাম্বার পাবো। তারপরে মানে বেশি লেখার দরকার নেই, আমি একটু বেশি এখানে লিখেছি,
তোমরা আমি তো বলি, আমি আমার যে লেখাটা দেখবে আমি পয়েন্ট করে লিখেছি। ইন্টারপার্সোনাল, এটা হতেই পারে যে হোয়াট ইজ কমিউনিকেশন এন্ড রাইট এ শর্ট আর্টিকেল অন দ্য ভেরিয়াস টাইপস অফ কমিউনিকেশন, এটা 10 নম্বরে পড়লো না, 5 নম্বরে পড়ে গেল। কিভাবে পড়লো? এই ইন্টারপার্সোনাল কমিউনিকেশন কাকে বলে। তাহলে কি করতে হবে? এই ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের প্রথম 3টে বা 4টে লাইন আমি লিখে দিলাম, এত দূর। নন ভার্বাল কমিউনিকেশনের প্রথম 3টে লাইন এত দূর লিখলেই হবে। আবার ভার্বাল কমিউনিকেশনের এই প্রথম 3টে লাইন লিখে দিলাম। তাহলে কি আমি অন্তত 5 নম্বরের মধ্যে 3-4 পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে নাম্বারগুলো তুলতে হবে। পুরোটা যে মুখস্থ করতে হবে, পুরোটা একেবারে সরাসরি পরীক্ষা লিখতে হবে তার কোনো মানে নেই, কিন্তু বেশ কয়েকটা কি ওয়ার্ড গুলো একটু দেখে নেবে। যখন কোন একটা ডেফিনেশন পড়বে তার সংজ্ঞাটা পড়বে এবং তার সঙ্গে সঙ্গে এক্সাম্পল গুলো পড়বে। এক্সাম্পল সংজ্ঞা এক্সাম্পলের পরে আরো অনেক এক্সাম্পল আসবে, সেগুলো খালি মাথায় রাখবে। দেখবে সেই এক্সাম্পল গুলো 2 নম্বরের প্রশ্ন পড়ে গেছে। এইভাবে তো হয় না পরীক্ষায় যে যেটা 10 নম্বরে হচ্ছে 10 নম্বরই পড়বে, 2 নম্বরে পড়ে গিয়ে অনেক সময় ছোট্ট করে 5 নম্বরে পড়ে যায়, কিন্তু পুরোটা পড়লে পরীক্ষায় ডেফিনেটলি লিখতে পারবে। ঠিক আছে? এইভাবে একটু স্মার্ট ওয়ার্ক করতে হবে, শুধু হার্ড ওয়ার্ক করলে নয়, একটু মাথাটাকে খেলাতে হবে। আর সঙ্গে যে 4 বছরের প্রশ্ন দিয়েছি, সিবিসিএস এর L1 চালু হয়েছে এই 2017 সাল থেকে, 17তে হয়েছে পরীক্ষা, 18-র কোয়েশ্চেন দিয়ে দিয়েছি গ্রুপে, 19-এর কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, 20-র কোয়েশ্চেনটা কেবলমাত্র অনলাইন, এখানে 2 নম্বরের প্রশ্ন ছিল না। এই 4 বছরের প্রশ্ন প্রিন্টেড অবস্থায়, এগুলো পিডিএফ দিয়েছি, প্রিন্ট করে নেওয়া যাবে, প্রিন্টেড অবস্থায় পাশে থাকবে। আর সঙ্গে থাকবে এই আমার 32 পাতার স্টাডি মেটেরিয়াল, আর কিচ্ছু লাগবে না। আর আমার ক্লাসগুলো প্রত্যেকটা করতে হবে, আর কিচ্ছু লাগবে না। 75-এর মধ্যে 60 পাওয়া সম্ভব। ঠিক আছে? ফলে একটু ক্লাসগুলো দেখতে হবে। অসুবিধা হলে এখন ইউটিউবে স্যারের সমস্ত ক্লাসগুলো আছে, আমি আগের বছরের ক্লাসগুলো দিয়ে দিয়েছি, একটু দেখে নিতে হবে বাবারা, তাহলে দেখবে একদম পরিষ্কার হয়ে যাবে। বেশ, চলে আসছি নন ভার্বাল কমিউনিকেশনে। এবার দেখো এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলস অফ দ্য নন ভার্বাল কমিউনিকেশন ইনক্লুড, একটু কঠিন কথাবার্তা, আমরা মানেগুলো পরপর বলে দেবো। হ্যাপটিক কমিউনিকেশন, বলো হ্যাপটিক মানে কি কেউ জানো? HAPTIC, হ্যাপটিক জানো না? না স্যার জানি না। বলে দিচ্ছি, এরপরে আর অনেক শব্দ ইউজ করব। দেখো ছবিতে দেখো, দেখলেই বুঝতে পারছে হোয়াট ইজ হ্যাপটিক। এই যে বাচ্চাদেরকে আমরা হাতে দিয়ে খেলি, আমরা প্রত্যেক দিনের জীবনে বিভিন্ন জেস্টার করি। কেউ একজন কারোর পিঠে হাত দিল, আমি তোমার পাশে আসি, হ্যান্ডশেক করলো। একটা বন্ধুর গলায় মানে হাত দিয়ে ঘুরছে, গলায় বন্ধুত্ব আমরা কথাটা ইউজ করি। এটা সাহেবদের জেস্টার, এটা আমরাও ইউজ করি বিজয় দশমীর সময়। এই যে পুরো কমিউনিকেশনের মেথডটা, টাচের মধ্যে দিয়ে যে কমিউনিকেশন হয়, টাচিং, টাচ ইজ দ্য মোস্ট এফেক্টিভ মিনস টু কমিউনিকেট ফিলিংস অ্যান্ড ইমোশনস। এবং এই উইথহোল্ডিং দ্য টাচ মে কমিউনিকেট আ ভ্যারাইটি অফ নেগেটিভ ফিলিংস। কেউ কারোর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল একটা সময়, হ্যান্ডশেক করতে এখন আর করে না, তার মানেটা কিন্তু তার সঙ্গে একটা খারাপ সম্পর্ক তৈরি হয়েছে, নেগেটিভ ভ্যারাইটি অফ ফিলিংস। So haptic communication, it's a branch of nonverbal communication that refers to the ways in which people and animals communicate and interact via the sense of touch. এই বাচ্চাদেরকে আমরা অনেক সময় কি বলে বলো সুরসুরি দিই, ওই হাত দিয়ে সুরসুরি দিই, টিকলিং যাকে বলা হয়, ইংলিশে বলে টিকলিং, TICKLING। Tickling is the act of touching a part of the body in a way that causes involuntary twitching. Twitching মানে এক ধরনের নড়ে যাওয়া, এবং লাফটার মানে হাসি। সুরসুরি দেওয়ার পরে হাসি হয়, এই সুরসুরি দেওয়া। তারপরে কি আরো বড় হ্যাপটিক কমিউনিকেশন আছে, যারা অন্ধ তারা যেভাবে কম্পিউটার ইউজ করে, কিভাবে করে? এই ব্রেল পদ্ধতির মাধ্যমে, রাইট, বলে দিয়েছে বিনোদিনী, ভেরি গুড। ব্রেল, BRAILLE। আমরা একবার ব্রেলটাকে অল্প করে জাস্ট দেখে নেবো, আমরা পরে আরো ভালো করে পড়বো। ব্রেল, এই যে পাতাগুলো দেখবে উঠে আছে, তার উপরে হাত দিয়ে সেন্সেশন বুঝছে, হ্যাপটিক সেন্সেশন। হ্যাপটিক কথাটা হচ্ছে HAPTIC।
Haptic is a branch of the non-verbal communication that refers to how people and animal communicate with one another through the sense of touch. Touching is haptic communication. মাথার মধ্যে ঢুকিয়ে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। हाँ सर। ভেরি গুড। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপরে বলবো হ্যাঁ স্যার। ক্রোনেমিক কমিউনিকেশন। ক্রোনেমিক কমিউনিকেশনটা কি বাবা? এটা আবার কি জিনিস স্যার? বলো। এগুলো তোমরা জানতে না, এগুলো খানিকটা শেখাতে পারছি, মানে শেখাতে পারছি, একটা নতুন জিনিসও শিখছো তার মানে। ক্রোনস হচ্ছে গ্রিক মাইথোলজিক্যাল গড অফ দ্য টাইম, সময়ের দেবতা। সময় কিন্তু অনেক কিছু কমিউনিকেট করে। ঠিক সময়ে ক্লাসে আসতে পারলে না, শরীর খারাপ করেছে, অথবা কোথাও বদমাইশি করছো, ঠিক আছে, কোনো একটা কিছু হবে। ফলে এই যে ক্রোনেমিক্স ইজ দ্য রোল অফ টাইম ইন কমিউনিকেশন। কমিউনিকেশনে যে সময়ের রোল, তাকে বলা হয় ক্রোনেমিক কমিউনিকেশন। এটাকে ক্রোনেমিক্স বলা হয়। CHRONEMICS, মনে থাকবে? ক্রোনেমিক্স। ক্রোনেমিক কিভাবে তোমাদের জীবনে ইনফ্লুয়েন্স করে? দেখো, অ্যারাইভিং, কেউ ঠিক সময় আসছে কিনা, ওয়ারিং অর নট ওয়ারিং এ ওয়াচ, সে ঘড়িটা পরেছে কি পরেনি, স্টার্টিং মানে সে তাড়াহুড়ো করছে কিনা, এই আমার একটা মিটিং রয়েছে আমি বেরিয়ে যাচ্ছি, ওরে আমি ওকে বললামই না যে আমার কোনো মিটিং রয়েছে, আমি দুর্মুর করে একটা মিটিং শেষ করে আর একটা রুমে চলে গেলাম। তোমরা অনেক সময় করো, একটা ক্লাস শেষ করে আর একটা ক্লাসে পাই পাই করে দৌড়চ্ছ, অ্যারাইভিং লেট, বা অনেক ক্ষেত্রে কোন একটা জিনিস তোমার মিটিংটা দেরি করে শেষ করলে। এই যে পুরো মানে ক্রোনেমিক্স ইনক্লুডস টাইম ওরিয়েন্টেশন, আন্ডারস্ট্যান্ডিং এন্ড অর্গানাইজেশন। সময় সম্পর্কে তোমার ধারণা, তোমার পাংচুয়ালিটি, তোমার প্রত্যেক দিনের ইন্টারঅ্যাকশন সময় নিয়ে, এই যে পুরো জিনিসটা, যেটা অনেক সময় ভাষার মধ্যে দিয়ে প্রকাশিত হয় না। তুমি ঘন ঘন ঘড়ি দেখছো, কখন বেরোবো এখান থেকে, কখন পালাবো, স্যার খালি 1 ঘন্টা ধরে ক্লাসটা নিচ্ছে, কখন ক্লাসটা শেষ করবে। ক্রোনেমিক্স, CHRONEMICS, ক্রোনেমিক কমিউনিকেশন। একটু বুদ্ধিমান লোক যদি তোমার পাশ থেকে দাঁড়ায়, সে তোমাকে দেখলে বুঝে ফেলবে তুমি অত্যন্ত অধৈর্য কি ধৈর্য নেই তোমার। যেমন এই ক্লাসের শুরুর দিকে টোটাল স্টুডেন্টের সংখ্যা ছিল 100-র বেশি, এখন সেটা নেমে গেছে 77-এ। অনেকেই চলে যাচ্ছে ক্লাস ছেড়ে, ধৈর্যের অভাব। একটা জিনিস জীবনে কোনোদিনও মানে ভুল করলে চলবে না, সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য রাখতেই হবে, ধৈর্য না থাকলে কিন্তু জীবনে কিছু করা খুব কঠিন হয়ে যাবে। তাহলে ক্রোনেমিক্স হচ্ছে কমিউনিকেশন রিগার্ডিং টাইম, সময় রিলেটেড যে কমিউনিকেশন, তাকে বলা হয় ক্রোনেমিক্স। মাথায় থাকবে? হ্যাঁ স্যার। हाँ सर। ভেরি हाँ গুড। सर। হ্যাঁ স্যার। ভেরি গুড। হ্যাঁ স্যার। ক্রোনেমিক কমিউনিকেশন জেস্টার, যেটা মানে হাত পা নাড়া, বডি ল্যাঙ্গুয়েজ, কতটা স্মার্ট সে, লোকের দিকে তাকানোর ক্ষমতা, তার নিজের এবিলিটি, ফেসিয়াল এক্সপ্রেশন, তার মুখের যে এক্সপ্রেশন। উফ কি গরম, বাপরে পাচ্ছি না, ক্লান্ত হয়ে পড়েছি, এটা কি রেগে গেছি প্রচন্ড, এটা কি হাসছি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ নন ভার্বাল কমিউনিকেশন। আই কন্ট্যাক্ট, চোখে চোখে কথা বলছে, চোখে চোখে কথা বলা, বলে হিন্দি গান আছে না, এটা বাংলা গান আছে, চোখে চোখে কথা বলছে, কিন্তু তোমরা করো অনেক সময়। এন্ড হাউ ওয়ান ড্রেসেস, নিজের ড্রেস দেখলে অনেক সময়ই বোঝা যায় যে সে মানে কোথায় যাচ্ছে, পার্টিতে যাচ্ছে নাকি বিয়ে বাড়িতে যাচ্ছে নাকি কলেজে এসছে নাকি সে কোন পরিবার থেকে এসছে, পুরোটাই অনেক সময় ড্রেসের মধ্যে দিয়ে কমিউনিকেটেড হয়। ফলে ড্রেস প্লেজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন নন ভার্বাল কমিউনিকেশন। মাথায় থাকবে? বলো থাকবে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। থাকবে কিনা? অনেক ক্ষেত্রে এক্সাম্পলস অফ ইন্টেন্ট ইন নন ভার্বাল কমিউনিকেশন, অনেক এক্সাম্পল এর মধ্যে রয়েছে। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। ইন্টেনশনাল মুভমেন্টস লাইক শেকিং আ হ্যান্ড, কেউ হাত কারোর সঙ্গে নাড়ছি, আরে ভালো তো বস, অনেক দিন বাদে দেখা হলো। উইঙ্কিং, উইঙ্কিং মানে চোখ মারা, উইং করা মানে চোখ মারা। এই ধরনের যেমন
আবার অনেক ক্ষেত্রে ইনভলান্টারি বিভিন্ন মুভমেন্ট হয়, যেরকম সোয়েটিং। ভলান্টারি মানে আর ইনভলান্টারি মানে অনিচ্ছাকৃত। স্যার একটা প্রশ্ন করেছে, অনিচ্ছাকৃত ভাবে তুমি ক্লাসের মধ্যে ঘামছো, সোয়েটিং। সোয়েটিং মানে কি? ঘামা। নন ভার্বাল কমিউনিকেশন দেখে ভয় গেছে, টেনশনে আছো, তুমি নিজে কিছু বলতে চাইছো না, তোমার ঘাম বলে দিচ্ছে। যেটা পরীক্ষার সময় অঙ্কের কোয়েশ্চেন পেপার পেয়ে আমাদের অনেকের হতো, মাধ্যমিকে অঙ্কের প্রশ্ন পড়লো, সবাই আমরা লাড্ডু পেলাম, দেখে ঘামতে শুরু করলাম। যিনি পাশে গার্ড দিচ্ছেন সেই শিক্ষক দেখেই বোঝা গেল, নন ভার্বাল কমিউনিকেশন দেখেই বুঝতে পারলো যে তুমি অঙ্কেতে রসগোল্লা পাওয়া। আর অন্যদিকে কি বলছো? এবং অন্যদিকে যে ভলান্টারি কমিউনিকেশন, তার মধ্যে এইগুলো রয়েছে, যেরকম শেকিং আ হ্যান্ড, উইঙ্কিং, এগুলো প্রত্যেকটা ইচ্ছাকৃত। তুমি ইচ্ছাকৃতভাবে চোখ মারো, ইচ্ছাকৃতভাবে কোনো একটা মানুষের গায়ে হাত দাও, ইচ্ছাকৃতভাবে তুমি কারোর সঙ্গে হ্যান্ডশেক করো। তাহলে দিস আর দ্য ভেরিয়াস টাইপস অফ নন ভার্বাল কমিউনিকেশন। মাথায় থাকবে, নন ভার্বাল কমিউনিকেশনের এক্সাম্পল বললাম, ক্রোনেমিক, হ্যাপটিক, জেস্টার, বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশন, আই কন্ট্যাক্ট, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা পরিষ্কার হয়ে যাওয়ার কথা। পরিষ্কার? পরিষ্কার, নিশ্চয়ই পরিষ্কার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Yes, sir. বেশ, থ্যাংক ইউ। এবার চলে আসছি ভার্বাল কমিউনিকেশনে। এটা খুবই পরিষ্কার, আগেই বলেছি, আবার বলে দিচ্ছি। Verbal communication is a spoken or written conveyance of message. এই কথাটা একটু অ্যাডজেক্টিভ ইউজ করলাম, conveyance, CONVEYANC, মানে কনভে করা। এই যে ভার্বাল কমিউনিকেশন হচ্ছে স্পোকেন বা রিটেন কনভেয়েন্স অফ এ মেসেজ। হিউম্যান ল্যাঙ্গুয়েজ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ সিস্টেম অফ সিম্বলস। এই হিউম্যান যে ল্যাঙ্গুয়েজ, সেটা অনেক সময় অনেক মানে বিভিন্ন ধরনের সিম্বল হিসেবে ব্যবহার করা যায়। আমি আগেই বলেছি, এরকম মরফিম, লেক্সিম, বিভিন্ন গ্রামার, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের যে অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, এইভাবে তো ভাষা ব্যবহার করা হয়। তাহলে এই যে ভাষাকে যে ব্যবহার করার পদ্ধতি, ভাষার মাধ্যমে যে কমিউনিকেট করছে, আমি যে বলছি যে তুমি কেমন আছো, আছোর পরে একটা ইন্টারোগেশন, একটা জিজ্ঞাসা বোধক চিহ্ন। এই তুমি কেমন আছো, এই যে জিজ্ঞাসা বোধক চিহ্নটা আমি এখানে লিখলাম, এটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশনের এক্সাম্পল। এর বেশি কিছু বলার দরকার নেই, এখান থেকে এতটুকু বললেই হবে। বেসিক্যালি ভার্বাল কমিউনিকেশন ইজ দ্য স্পোকেন অর রিটেন কনভেয়েন্স অফ এ মেসেজ। হয় মুখে বলছি বা লিখিত দিচ্ছি, যার মধ্যে দিয়ে আমি মেসেজ ইউজ করছি। এবং হিউম্যান ল্যাঙ্গুয়েজ ক্যান বি ইউজড ইন কেস অফ আ ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশন সবসময় ভাষা ব্যবহৃত হয়, মুখের ভাষা, প্রত্যেক দিনের ভাষা ব্যবহৃত হয়। বলো পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার চলে আসছি কাকে বলে বিজনেস কমিউনিকেশন। এটা একটু অন্যরকম, এটা তোমরা জানো বিজনেস কমিউনিকেশন কি। আমি জাস্ট কয়েকটা ছবি দেখালেই তোমাদের কাছে পরিষ্কার হবে হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন। হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন? যখন আমরা পাবলিকলি, ধরা যাক আমি একটা কোম্পানির বস, তুমি আমার আন্ডারে, কোম্পানির আন্ডারে কাজ করছো, আমি আমার যে তোমার প্রতি অ্যাটিটিউড, হ্যাঁ আমি তোমাকে এনকারেজ করতে পারি, অনেক সময় বলতে পারি না এটা করলে হবে না, তোমাকে এই দিন কোম্পানিতে আসতে হবে। এই যে মানে যখন বস অন্যদেরকে নিয়ন্ত্রণ করছে, যখন একজন এন্টারপ্রেনিউর অন্যদের নিয়ন্ত্রণ করছে, যখন একটা অর্গানাইজেশনের গোলস, অবজেক্টিভ, এম, অ্যাক্টিভিটি, কেমন করে প্রফিট বাড়বে, কেমন করে লাভ বাড়বে, সেটা পুরোটাই এই কমিউনিকেশনের মধ্যে দিয়ে হচ্ছে, তাকে বলা হয় বিজনেস কমিউনিকেশন। এই বিজনেস কমিউনিকেশনের মধ্যে প্রফিট এবং লসের সম্পর্ক নিয়ে কথা হয়। এই বিজনেস কমিউনিকেশন ইজ এসেনশিয়ালি অফিশিয়াল ইন নেচার। এর মধ্যে পাওয়ার পয়েন্ট থাকে, এর মধ্যে খুব সুন্দর করে পাবলিক রিলেশন, কারণ বিজনেস ইজ অল অ্যাবাউট মানুষের মধ্যে মানুষের সম্পর্ক, তাই তো? সেইটাকে যাতে প্রপারলি হয়, সেইটা বিজনেস কমিউনিকেশনের মধ্যে মেনটেন করা হয়। বিজনেস কমিউনিকেশন ইজ অফ কোর্স অ্যান অফিশিয়াল মোড অফ দ্য কমিউনিকেশন। আমরা বিজনেস কমিউনিকেশনের এক্সাক্ট ডেফিনেশনটা একবার দেখে নেব। বিজনেস কমিউনিকেশন is used for a wide variety of activities. কি তোমরা প্রিন্সিপালের কাছে সাবজেক্ট চেঞ্জ করার জন্য যাচ্ছ, that is also a method of
বিজনেস কমিউনিকেশন, এক ধরনের অফিসিয়াল কমিউনিকেশন, কোনো একটা পারপাসের জন্য, কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সেটা করছো। এটা বিভিন্ন ওয়াইড ভ্যারাইটিতে ইউজ হয়, যেরকম স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস প্ল্যানিং, কেমন করে একটা মানুষের সঙ্গে একটা মানুষ কথা বলবে স্ট্র্যাটেজিক ওয়েতে, এটা অনেক ক্ষেত্রে ডিফেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়, মানে আর্মিতে, ধরা যাক ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে ভারত সরকারের জেনারেল পাকিস্তানি জেনারেলের সঙ্গে কথা বলছেন, অফকোর্স ইটস এ পার্ট অফ দ্য বিজনেস কমিউনিকেশন। মিডিয়া রিলেশনস, মুখ্যমন্ত্রী কথা বলছেন কাদের সঙ্গে? সাংবাদিকদের সঙ্গে। যে ভাষা ব্যবহার করবেন সেই ভাষা তুমি কি বাড়িতে একইভাবে তোমার বাবা মার সঙ্গে ব্যবহার করবে? করবে না, সেটা ইনফর্মাল, এটা ফর্মাল। মিডিয়া রিলেশনস, এক্স্যাক্টলি। পাবলিক রিলেশনস, জনসম্পর্কের জন্য, এই যে পঞ্চায়েত দপ্তরে গিয়ে তুমি যেটা কথা বলছো, সেই ভাষাটা কি হবে? বিজনেস কথা হবে, অত্যন্ত পারপাসফুল। আর তোমরা যেটা কোনোদিনও করো না, সেটা সোশ্যাল মিডিয়াতে বিজনেস কমিউনিকেশন। সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তার মধ্যে দিয়ে তো একটা বড় বড় অনেক কোম্পানি রয়েছে যারা ব্যবসা করে। দেখবে টুইটারে প্রচুর ক্ষেত্রে নোকিয়া, স্যামসাং এদের অ্যাডভার্টাইজমেন্ট, টুইটারে, ইনস্টাগ্রামে, ফেসবুকে এদের অফিসিয়াল পেজ রয়েছে। তার মানে কি, এরা এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তোমার সঙ্গে বিজনেস করছে, তোমার সঙ্গে একটা ব্যবসায়িক, এবং তুমি ওখান থেকে জানতে পারছো যে স্যামসাং বা রেডমির ফোনের লেটেস্ট মডেল কোনটা, ইনস্টাগ্রামে ঘুরতে ঘুরতে বা ফেসবুকে ঘুরতে ঘুরতে জানতে পারছো। আচ্ছা, তো তাহলে এই যে পুরো মেথডটা, এটা হচ্ছে বিজনেস কমিউনিকেশন। ব্রডকাস্ট এন্ড রিটেন কমিউনিকেশন। ব্রডকাস্ট মানে কি? টিভি থ্রু দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, পুরোটাই বিজনেস কমিউনিকেশনের পার্ট। তাহলে কি কি এক্সাম্পল? স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস প্ল্যানিং, মিডিয়া রিলেশনস, পাবলিক রিলেশনস, social media, which can include social media, broadcast and written communication, লিখিত আকারে দিতে পারে। আচ্ছা, ব্র্যান্ড ম্যানেজমেন্ট। ব্র্যান্ড ম্যানেজমেন্ট মানে নোকিয়া নিজেকে কিভাবে লোকের সামনে তুলে ধরবে, বা স্যামসাং মোবাইল নিজেদেরকে কত পার্সেন্ট মোবাইল সে তৈরি করবে মিড রেঞ্জের জন্য, আর কত পার্সেন্ট এক্সক্লুসিভ, যেগুলোর দাম, যে মোবাইলের দাম 50,000, 60,000, 70,000। যেমন আইফোন সবসময় 1 লাখের বেশি দাম হয়, সেটা এক্সক্লুসিভ ক্লায়েন্টের জন্যই তৈরি করে তারা, তাই না? ফলে এই যে মানে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, রেপুটেশন ম্যানেজমেন্ট, কোন একটা কোম্পানির যে স্পিচ রাইটিং, কাস্টমার ক্লায়েন্ট রিলেশনস, কাস্টমার মানে যে ক্রেতা আর বিক্রেতা, তাদের মধ্যে কি রিলেশন, ইন্টারনাল এবং এমপ্লয়ি কমিউনিকেশন, এই পুরোটাই বিজনেস কমিউনিকেশনের উপরে ডিপেন্ড করছে। পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার, পরিষ্কার। পড়ে নিয়ে এই এক্সাম্পল গুলো ভালো করে পড়ে এতদূর লিখলেই হবে। কি কি এক্সাম্পল গুলো ভালো করে দেবে, পরীক্ষায় এক্সাম্পল দিয়ে ভালো নাম্বার পাবে। এক্সাম্পলস অফ দ্য বিজনেস কমিউনিকেশন ইনক্লুড সোশ্যাল মিডিয়া, ব্রডকাস্ট, স্পিচ রাইটিং, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, মিডিয়া রিলেশন, পাবলিক রিলেশন, ব্যাস 5 নাম্বার। এইভাবে প্রপার ওয়েতে লিখতে হবে। ভার্বাল কমিউনিকেশন অনেক সময় বলা হয় ভিসি, ভার্বাল কমিউনিকেশন, আর নন ভার্বাল কমিউনিকেশন অনেক বলা হয় এনভিসি। কি বলা হয়? এনভিসি। এবার আমরা পড়বো, এই পরীক্ষাটা অনেক সময় 5 নম্বরে পড়ে এনভিসি, রাইট? এই পরীক্ষাটা, এই প্রশ্নটা অনেক সময় 5 নম্বরে পড়ে। ব্রিফলি ডিসকাস অ্যাবাউট 2 non-verbal modes of communication। যে কোনো দুটো নন ভার্বাল মোডস অফ কমিউনিকেশন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করো। আমি এখানে 3টে বলে দিয়েছি, দুটো নিয়ে আলোচনা করলেই হবে। আমরা খানিকটা আলোচনা করেছি, আমরা জাস্ট একবার দেখে নেব যে কোন কোন নিয়ে আমরা আলোচনা করতে পারি। দাঁড়াও একদিন দেখে নিই। আমরা একবার দেখে নেব যে হোয়াট আর দ্য ভেরিয়াস কাইন্ডস অফ নন ভার্বাল কমিউনিকেশন। আমরা আলোচনা করেছি, এখন জাস্ট আমরা দেখে নেব। আচ্ছা, কোনগুলো? প্রথমেই হচ্ছে হ্যাপটিক্স। হ্যাপটিক্স মানে কি বলেছি বলো? কাজ করো স্যার, কাজ করো। কমিউনিকেশন থ্রু দ্য মেথড অফ টাচিং, তাকে বলা হয় হ্যাপটিক্স। দেখছি, haptics is the study of touching as non-verbal communication, and haptic communication refers to
how people and other animals communicate via touching. কেমন করে লোকজন কমিউনিকেট করে টাচিং এর মধ্যে দিয়ে, peoples and other animals communicate via touching, কেমন করে লোকজন এবং অন্যান্য অ্যানিমেলরা টাচের মধ্যে দিয়ে, ছোঁয়ার মধ্যে দিয়ে কমিউনিকেট করে। এবং মাথায় রাখতে হবে টাচিং ইজ এন এক্সট্রিমলি ইম্পর্টেন্ট সেন্স ফর হিউম্যানস, কারণ ছোঁয়ার মধ্যে দিয়ে কিন্তু অনেক কিছু ফিলিং মানুষ আর একটা মানুষকে কনভে করতে পারে, অনেক কিছু মানুষ। এবং ইটস আ ভেরি ভাইটাল ইম্পর্টেন্ট পার্ট ফিজিক্যাল ইন্টিমেসি। কেউ কারুর শারীরিকভাবে কাছে, সেটা মানে সে তার খুব কাছের একজন মানুষ, বন্ধু হতে পারে, তার পার্টনার হতে পারে। এর ফলে এই টাচ অনেক কিছুকে ইনক্লুড করে। টাচেস অ্যামং হিউম্যানস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ কমিউনিকেশন ইনক্লুড হ্যান্ডশেকস, holding hands, kissing, backslapping, high fives, a pat on the shoulder, brushing an arm. কেউ কারোর হ্যান্ডশেক করছে, কাউকে চুম্বনরত অবস্থা দেখা যেতে পারে। হোল্ডিং হ্যান্ডস, কেউ কারোর হাত ধরে হ্যান্ডশেক করছে, পিঠে মারছে, তোমরা করো অনেক সময় বন্ধুরা মারপিট করো, ঠিক আছে। হাই ফাইভ মানে 5টা হাতে তোমরা হাই ফাইভ দিতে বলো। কারোর প্যাট অন দ্য শোল্ডার, আরে আমি আছি তো, চিন্তা করিস না। ব্রাশিং এন আর্ম, কারোর আর্মে আর্মে ঘষা লাগছে। এই পুরো যে প্রসিডিওরটা, তার মধ্যে কিন্তু হ্যাপটিক্স পড়ছে। সো হ্যাপটিক্স ইজ দ্য স্টাডি অফ টাচিং অ্যাজ non-verbal communication, and haptic communication refers to how people and other animals communicate via touching, ছোঁয়ার মধ্যে দিয়ে। And remember, touch is an extremely important communication for the humans, কারণ মানুষরা কিন্তু অনেক সময় ছোঁয়ার মধ্যে দিয়ে, স্পর্শের মধ্যে দিয়ে সংযোগ স্থাপন করে। এবং এই স্পর্শের মধ্যে দিয়ে সংযোগ স্থাপনের অনেকগুলি ভাগ রয়েছে। কি কি? হ্যান্ডশেক, হ্যান্ডশেক করা, হোল্ডিং হ্যান্ডস, হাত ধরা, কিসিং, চুম্বনরত অবস্থায় থাকা, ব্যাক স্ল্যাপিং, হাই ফাইভ, প্যাট অন দ্য শোল্ডার, পিঠে মারা, ব্রাশিং এন আর্ম, আর্মে আর্মে ঘষা লাগা, এই প্রত্যেকটা হচ্ছে হ্যাপটিক্স এর এক্সাম্পল। আশা করছি বুঝিয়ে দিতে পেরেছি। নেক্সট পয়েন্টে যাচ্ছি, কাইনেসিক্স। বলো কাইনেসিক্স মানে কি? কাইনেটিক্স কথাটা অনেক সময় ফিজিক্সে ইউজ করা হয়, তোমরা জানো? হ্যাঁ বলো। সব বডি মুভমেন্ট যেগুলো অ্যাকচুয়ালি। হ্যাঁ, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। কে বললো? কৃষ্ণা বলেছে। ইয়েস ইয়েস, বডি মুভমেন্টের থ্রু দিয়ে যে কমিউনিকেশন, তাকে বলা হয় কাইনেসিক্স। আমরা একবার জাস্ট কয়েকটা ছবি একটু দেখে নেওয়ার চেষ্টা করব। কাইনেসিক্স ইন কমিউনিকেশন। সকালবেলা উঠে অনেক সময় অনেক লোকে যোগা করে, বা বিভিন্ন সময় এইগুলো দেখে আমরা বুঝতে পারি যে কমিউনিকেশন কি হচ্ছে। এই যে একটা মানুষ এরকম করে মেট্রো রেলে এরকম করে বসে আছে, মানে কি আমি টায়ার্ড হয়ে পড়েছি। একটা লোক হাই তুলছে, এখনো রেডি হয়নি। একটা লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আই এম সরি। কারো যদি ফিলিং অফ দ্য গিল্টি হয়, মানে কারো যদি মনের মধ্যে কোনো একটা খারাপ কাজ করে, তাহলে মাথা নিচু করে থাকে। কোনো একটা অ্যাচিভ করলে, বিরাট কোহলি একটা উইকেট নিলে হাত পা ছুঁড়ে আকাশে ছুঁড়ে জানান দেয় যে সে জিতেছে। এবার শোয়েব আখতার টেন্ডুলকারকে বোল্ড করে দিয়েছিল, আমার মনে আছে, মানে উইকেটের ওপর দিয়ে ভয়ঙ্কর লাভ দিয়েছিল। এগুলো প্রত্যেকটাই কাইনেসিক্স এর ফিলিং। হাত পা নাড়ানোর যে ফিলিং, তাকে বলা হয় কাইনেসিক্স। হাত পার মধ্যে দিয়ে ইমোশনটাকে যখন কেউ মানে এক্সপ্রেস করছে, তাকে বলে কাইনেসিক্স। এই যে কেউ ধরা যাক হাতটা এরকম করে কোচলে বসে আছে, তার মানে কি সে সেই মুহূর্তে নিজের ভিতরে রয়েছে, কিছু বলতে চায় না। আবার কেউ হাত পা নেড়ে এই যে কথা বলছে, আমি তোমাদের সঙ্গে কথা বলছি বাই শেকিং মাই হ্যান্ডস, আমি নিজেকে এক্সপ্রেস করছি সম্পূর্ণরূপে। এই যে মুভমেন্টের মধ্যে দিয়ে, বডি মুভমেন্টের মধ্যে দিয়ে কমিউনিকেশন, তাকে কি বলা হয়? তাকে বলা হয় কাইনেসিক্স। মনে থাকবে? তাকে বলা হয় কাইনেসিক্স। কাইনেসিক is a communication, is the technical term, right, for the body language that is communicating by the body movement. Body movement এর মধ্যে দিয়ে অনেক সময় আমাদের যখন আমাদের সোশ্যাল এক্সপ্রেশন আমরা আমাদের বন্ধু বা অন্যদের জন্য এক্সপ্রেস করি, তাকে বলা হয় কাইনেসিক্স। আমরা ডেফিনেশনটার দিকে চোখ রাখবো। Kinesics is the study of the body movements. The aspects of the kinesics are কিসের মধ্যে দিয়ে kinesics বোঝানো যায়? ফেস, মুখ, আই কন্ট্যাক্ট, চোখে চোখে, জেস্টার, পশ্চার, বডি মুভমেন্ট। ফেস, the face and the eyes and the voice
এক্সপ্রেসিভ। কিছু বলছো, কিছু বলছো, বলো 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 বলো, কোনো অসুবিধা নেই, বলো। স্যার বললাম অঙ্গভঙ্গির মাধ্যমে। অঙ্গভঙ্গির মধ্যে দিয়ে কমিউনিকেশন, রাইট। বিনোদিনী একেবারে ঠিক কথা বলেছে, যে অঙ্গভঙ্গির মধ্যে দিয়ে কমিউনিকেশন করা। এই কি বলছিস, আমরা বলি না হিন্দি বাংলার কথা আছে, গান আছে, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, ওই কাইনেসিক্স এর মধ্যে দিয়ে, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে এক্সপ্রেস হচ্ছে। ফলে তোমাদেরকে পড়াতে গেলে তোমাকে মানে পপুলার কালচার থেকে এক্সাম্পল দিতে হবে, এই এক্সাম্পল গুলো দিচ্ছি। আই কন্ট্যাক্ট, চোখের মধ্যে দিয়ে মোস্ট পাওয়ারফুল ফর্ম অফ নন ভার্বাল কমিউনিকেশন। জেস্টার, জেস্টার মানে হাত নেড়ে, অঙ্গভঙ্গি যেটা বললো, দ্য মোশন অফ দ্য বডি টু এক্সপ্রেস স্পিচ। পশ্চার মানে দ্য বডি পজিশন অফ এন ইন্ডিভিজুয়াল, কোন এক্সাক্ট কোন পজিশনে আছে, বডি মুভমেন্ট। তাহলে তোমাদের এক্সাম্পলে ফেসের মধ্যে দিয়ে আই কন্ট্যাক্ট, জেস্টার, পশ্চার, বডি মুভমেন্ট, এতটুকু বললেই হবে, এর বাইরে বলতে হবে না। কাইনেসিক্স হয়ে গেল। তাহলে দুটো বললাম, একটা হচ্ছে হ্যাপটিক, একটা হচ্ছে কাইনেসিক্স। এর আগেও একটা পড়েছি ক্রোনেমিক, মানে সময়ের মধ্যে দিয়ে। এবার আর একটা এক্সট্রা জিনিস পড়বো, সেটা হচ্ছে প্রক্সেমিক্স। প্রক্সেমিক্স মানে কি, প্রক্সিমিটি থেকে এসছে, PROXEMICS, বলতে পারবে প্রক্সিমিক্স মানে একজন ইন্ডিভিজুয়াল আর একটা ইন্ডিভিজুয়ালের কতটা কাছে আছে, তাদের মধ্যে কতটা গ্যাপ রয়েছে, স্পেস কতটা ফাঁকা জায়গা আছে, তার উপরে ভিত্তি করে যে কমিউনিকেশন হয়। Proxemics is the study of the use of the space and effects of the population density has on the behavior. জনঘনত্ব মানুষের বিহেভিয়ারের উপরে কেমন করে প্রভাব ফেলে। খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি, তুমি থাকো কলকাতায়, থাকো কলাবাগান বস্তিতে, কারণ শহর মানেই খুব প্রচুর পরিমাণে লোকজন একটা স্লামের মধ্যে বা বস্তির মধ্যে মানে ভিড় করে। তোমার যে কথাবার্তার ধরন হবে, তোমার যে ব্যবহারের ধরন হবে, তুমি যদি বীরভূমে একটা ফাঁকা জায়গার মধ্যে, গ্রামে ফাঁকা জায়গার মধ্যে থাকো, তোমার ব্যবহারের ধরন কি এক হবে? হবে না। যদি মাঠে থাকো, গ্রামের মধ্যে একটা ফাঁকা জায়গায় থাকো, তোমার, আমি ধরে নিলাম তোমার ফাইন্যান্সিয়াল এবিলিটি সেই শহুরে মানুষটার মতোই তোমার অর্থনৈতিক ক্ষমতা, কিন্তু তোমার প্রত্যেক দিনের কমিউনিকেশনের ধরন, তোমার কথাবার্তার ধরন একেবারেই আলাদা হবে। সকালবেলায় নাভি মুম্বাইয়ের স্লামে থাকে এরকম একটা ছেলেকে 2 ঘন্টা দাঁড়াতে হয়, তাকে জলের কলের লাইনে লোকজনের সঙ্গে মারপিট করে তাকে বাঁচতে হয় জীবনে। তোমার কমিউনিকেশন আর তার ওয়ে অফ কমিউনিকেশন কখনো এক হবে? হবে না, না স্যার, কোনোদিনও এক হবে না। এইভাবে যে স্পেস, পপুলেশন ডেন্সিটি, জনঘনত্ব কোন জায়গায় থাকছে, মানুষের প্রক্সিমিটি কতটা কতটা মানে গায়ে গায়ে জুড়ে গেছে তাদের বাড়ি, তার উপরে ডিপেন্ড করে কমিউনিকেশন ডিটারমাইন্ড হয়। তাকে বলা হয় প্রক্সিমিক্স, তাকে বলা হয় প্রক্সিমিক্স, PROXEMICS। Proxemics is the study of the human use of the space, কতটা জায়গায়। আমি সিম্পল বলছি, যদি কোনো একটা মানুষ একতলার মধ্যে 4 জন থাকে আর দোতলার মধ্যে 4 জন থাকে, ডেফিনেটলি দোতলার মানুষদের কমিউনিকেশন স্কিলটা মানে একে অপরের মধ্যে সম্পর্কটা আরো বেটার হবে, কারণ মানুষের মধ্যে খটাখটি তখনই বেশি লাগবে যখন একটা জায়গার মধ্যে বেশি লোক থাকতে বাধ্য। একটা পার্টিকুলার ঘরের মধ্যে তুমি 200 জনকে বসিয়ে দাও, বেঞ্চ নিয়ে মারপিট হবেই, হতে বাধ্য। কি বলছো বাবু? ইয়েস। ফলে এই যে বিহেভিয়ার, কমিউনিকেশন এবং সোশ্যাল ইন্টারাকশন বেসড অন দ্য হিউম্যান ইউজ অফ দ্য স্পেস, এভরি পার্সন হ্যাজ আ পার্টিকুলার স্পেস দ্যাট দে কিপ দেমসেলস হোয়েন দে কমিউনিকেটিং। তারা একটা নিজস্ব স্পেস রাখে যখন তারা কমিউনিকেট করে, অবশ্যই রাখে, এবং তাকে বলা হয় পার্সোনাল বাবল, যেন চারপাশে তাকে ঘিরে রাখা হয়েছে বাবলের মতো, এবং সেই বাবলের মতো থেকে সে কমিউনিকেট করে। এবং এইটা যখন খুব বেশি হয়ে যায়, পপুলেশন ডেন্সিটি চলে আসে, তাকে বলে প্রক্সিমিক্স। প্রক্সিমিক্স এর ক্ষেত্রে এই এতটুকু বললেই হবে। প্রক্সিমিক্স ইজ দ্য স্টাডি অফ দ্য হিউম্যান ইউজ অফ দ্য স্পেস and the effects that population density has on the human behavior, communication and social interaction. বলো পরিষ্কার কিনা? তাহলে নন ভার্বাল কমিউনিকেশনের 3টে বড় এক্সাম্পল, হ্যাপটিক্স, কাইনেসিক্স, প্রক্সিমিক্স আর ক্রোনেমিক্স আগে পড়িয়েছি।
তিনটে মোটামুটি ভালো করে পড়লেই চলবে, দৌড়বে। নন ভার্বাল কমিউনিকেশন কি? ইটস আ টাইপ অফ কমিউনিকেশন when one communicate without language through gesture, posture, wordless clues, physical বা environmental appearance, সবকিছু দিয়ে, টাচ, এই দিয়ে যখন কেউ কমিউনিকেট করে তাকে বলা হয় নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ। আশা করছি ভার্বাল, নন ভার্বাল, ইন্ট্রাপার্সোনাল, ইন্টারপার্সোনাল ক্লিয়ার হয়ে গেছে জলের মতন। ক্লিয়ার হয়েছে কিনা? স্যার হয়ে গেছে। বেশ, ভেরি গুড। এবার এটা পড়ে নিলেই হয়ে যাবে। এবার আজকের মোটামুটি ডিসকাশনের লাস্ট টপিক, সেটা হচ্ছে হোয়াট আর দ্য ব্যারিয়ার্স অফ এফেক্টিভ কমিউনিকেশন। আসলে আমি চেষ্টা করি সবসময় 1 ঘন্টার বেশি ক্লাসটা নিতে, যাতে যতটা সম্ভব তোমাদেরকে আমি পড়িয়ে দিতে পারি, ঠিক আছে? ফলে খুব একটা বেশি গুগল মিটে ডেটা খরচ হয় না। আমার ধারণা 400 MB মতো হয় 1 ঘন্টায়, 300 থেকে 400 MB। ফলে খুব একটা অসুবিধার কিছু হয় না। ফলে স্যার এমনিতেই স্যার ডাটা বেঁচে থাকে। কি বলছো বাবু? এমনিতেই বেঁচে থাকে, রাইট। ওই জন্য আমি তোমাদের 1 ঘন্টার বেশি একটু ক্লাসটা নিয়ে নিই সপ্তাহে 1 দিন। তো যাই হোক, আমরা কন্টিনিউ করছি আমাদের ক্লাস এবং আসছি হোয়াট আর দ্য ব্যারিয়ার্স টু এফেক্টিভ কমিউনিকেশন। এই কমিউনিকেশনের এফেক্টিভ মানে কি কি ব্যারিয়ার। আচ্ছা বাবা, ব্যারিয়ার মানে কি একটু বলো তো? ব্যারিয়ার মানে স্যার বাধা। ভেরি গুড, ব্রিলিয়েন্ট, বলে দিয়েছো তো। এই তো তোমরা আস্তে আস্তে অনেক কিছু শিখছো তো, নিজেরাও ভালো করে পড়ছো। ভালো। ব্যারিয়ার্স মানে হচ্ছে বাধা, বিপত্তি। তাহলে প্রশ্নটার মানে কি? হোয়াট আর দ্য ভেরিয়াস ব্যারিয়ার্স অফ দ্য এফেক্টিভ কমিউনিকেশন। আমি আগেই বলে দিচ্ছি কোয়েশ্চেনে ইউ ক্যান স্টেট অনলি 3 to 4 পয়েন্টস। 3 থেকে 4টে পয়েন্ট তোমার আনসারে বললেই হবে। ব্যারিয়ার মানে একটা প্রপার কমিউনিকেশন, একটা সঠিক জনসংযোগের কি কি বাধা বা বিপত্তি থাকতে পারে, সেটা হচ্ছে ব্যারিয়ার্স টু এফেক্টিভ কমিউনিকেশন। আমরা সেগুলো একটু দেখে নেবো ভালো করে। তাহলে ব্যারিয়ার্স টু এফেক্টিভ কমিউনিকেশন ক্যান রিটার্ড অর ডিস্টর্ট দ্য মেসেজ অর ইন্টেনশন অফ দ্য মেসেজেস বিং কনভেড। মানে যদি বাধা বিপত্তি তৈরি হয় এফেক্টিভ কমিউনিকেশন, তাহলে কি হয়? তাহলে যে জনসংযোগটা করার চেষ্টা করছি, যে ইনফরমেশনটা আমি দিচ্ছি, দ্যাট ক্যান রিটার্ড অর ডিস্টর্ট। রিটার্ড মানে বাধাপ্রাপ্ত, আর ডিস্টর্ট মানে ভেঙে যাওয়া, মানে গুলিয়ে দেওয়া, মানে মানে চুরমার হয়ে যাওয়া। এই যে ডিস্টরশন এন্ড রিটার্ডেশন, এটা কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যারিয়ার টু এফেক্টিভ কমিউনিকেশনে হয়। রিটার্ড অর ডিস্টর্ট দ্য মেসেজ অর ইন্টেনশন অফ দ্য মেসেজ বিং কনভেড। আমি কোনো একটা কথা বলছি, সেখানে প্রপারলি তুমি শুনতে পেলে না, মানে এক ধরনের বিপত্তি ঘটবে, ফলে কমিউনিকেশনটাই গুলিয়ে গেল। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে ক্লাসটার বাকি ইনফরমেশন গুলো দেবো। তোমরা এই গেমটা ছোটবেলাতে অনেকেই খেলেছো। ধরা যাক তোমাদের এই L1 এর ক্লাস থেকে আমি 20 জনকে 1 2 3 4 5 6 7 করে 20 জনকে, 20 জন ছেলেকে বা মেয়েকে আমি পাশাপাশি দাঁড় করে দিলাম। দিয়ে এই শেষ ছেলে বা মেয়েটিকে আমি বললাম পাখি পাকা পেঁপে খায়, বলে বললাম যে তুমি পরপর এদের কানে কানে ফিসফিসিয়ে এই কথাগুলো বলবে। তোমার কি মনে হয় এখানে যে কথাটা আমি বলবো পাখি পাকা পেঁপে খায়, এখানে গিয়ে সেই একই কথা আসবে? না স্যার, চেঞ্জ হয়ে যাবে। না স্যার, কারণ কেন চেঞ্জ হবে? কারণ ফিসফিসে কথা বলছি, তার মধ্যে পরিবর্তন আসবে। ইয়েস, চেঞ্জ হবেই। এই যে তার মানে কি, আমি প্রপারলি কমিউনিকেট করতে পারলাম না। এই কমিউনিকেশনের দুটো পোল কি কি বলো? একটা হচ্ছে সেন্ডার, একটা হচ্ছে রিসিভার। বলো রিসিভার। অলরেডি বলেছি। এ হচ্ছে সেন্ডার, এ হচ্ছে রিসিভার। আবার এ সেন্ডার হচ্ছে, এ রিসিভার হচ্ছে। তার মানে আমি যদি দেখি এ হচ্ছে রিসিভার আর এ হচ্ছে সেন্ডার, কিন্তু এইখান থেকে আস্তে আস্তে এই সেন্ডার এবং রিসিভারের মধ্যে এই ব্যারিয়ার অফ দ্য এফেক্টিভ কমিউনিকেশন, ব্যারিয়ার মানে বিচ্ছেদ বা বড় বড় পাঁচিল তৈরি হয়ে যাচ্ছে। এখানে একটা ফিজিক্যাল ব্যারিয়ার, ঠিকমতো ফিসফিসিয়ে কথা বলতে গিয়ে কথাটা ঠিকমতো এখানে এসে পৌঁছচ্ছে না। ফলে এইরকম অনেক ধরনের ব্যারিয়ার হয়। আরো একটা বড় এক্সাম্পল দিচ্ছি। আমি যখন L1 ক্লাসে পড়াতে যাই, আমি একটা মাইক্রোফোন নিয়ে পড়াতে যাই, নাহলে সম্ভব নয়, এবং মাইক্রোফোন রয়েছে ক্লাসের মধ্যে।
200 জন 300 জন ছেলে ক্লাস করে, আমার যদি কোনোদিন মাইক্রোফোনটা খারাপ হয়ে যায় তাহলে কি হবে? তাহলে কি আমার কথাটা, এই মাইকের আমার কথাটা তোমাদের 300 জনের কাছে কি পৌঁছবে? পৌঁছবে না। স্যার না তার স্যার মানে যদি আমার কাছে প্রপার মাইক্রোফোন না থাকে, আমি যদি খুব ভালো কথা বলি, না যেমন আমি এখন তোমাদের সঙ্গে কথা বলছি, বেশ মোটামুটি আমি আমি যা বলছি তোমরা বুঝতে পারছো, তোমাদের আমার পড়ানো তোমার ভালো লাগছে, এটা যদি ক্লাসের মধ্যে ঘটে এবং আমার কাছে যদি মাইক না থাকে, আমার কথা তোমার কাছে পৌঁছবে না। তখন সেটা কি? সেটা ব্যারিয়ার অফ এফেক্টিভ কমিউনিকেশন। মনে থাকবে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ব্যারিয়ার্স অফ এফেক্টিভ কমিউনিকেশন। ব্যারিয়ার্স কমিউনিকেশনে কি কি হয় দেখে নেবো আমরা। So what are the various barriers of effective communication? অনেক রকমের হতে পারে, আমি এক্সাম্পল আগে দিয়ে দিয়েছি, দিয়ে এখানে এক্সাম্পল গুলো দেবো। একটা হচ্ছে ফিল্টারিং। ফিল্টারিং মানে আমাকে অনেকগুলো কথা সে বললো, আমি পুরোটা বললাম না। এক্স্যাক্টলি যেরকম জলের ক্ষেত্রে হয়, আরো জলের ক্ষেত্রে ফিল্টার করে, জলের মধ্যে যে সমস্ত পাথর বা বালি ফিল্টার করে দেয়, এক্স্যাক্টলি পরিশ্রুত করে। আমি পুরো ইনফরমেশনটা দিলাম না, হাফ দিলাম, অনেক ক্ষেত্রে তোমরা করো, জীবনেও করো। সিলেক্টিভ পারসেপশন। পারসেপশন মানে তার মনের চিন্তা ভাবনা। একটা মানুষের চিন্তা ভাবনা এমন হয়ে গেছে যে বোঝানোর চেষ্টা করছে, তাও কমিউনিকেট করতে পারছে না। আমি অনেক ক্ষেত্রে হয়েছে, অনেক ছেলে মেয়েদেরকে বলেছি বাবা পড়াশোনাটা কর, না হলে ভবিষ্যতে প্রবলেম হবে, শুনেই না, বোঝাতেই পারা যায় না, কারণ তাদের কাছে পৌঁছচ্ছেই না কথাটা, এমন ভাবে মানসিকভাবে ডিজাইন হয়ে গেছে। ফলে সেটা হচ্ছে সিলেক্টিভ পারসেপশন। আমি যেটা বোঝাচ্ছি সেটা বুঝবো, যেটা বোঝার নয় সেটা বুঝবো না, কেউ বোঝাতে পারবে না। আরেকটা হয় অনেকেরই, সেটা হচ্ছে ইনফরমেশন ওভারলোড। হতে পারে অনেকের, আমার ক্লাসে হয়, এত বেশি পড়িয়ে দিয়েছি যে তারপরে আর মানে সেই বোঝাটা বইতে পারছে না। ইনফরমেশন ওভারলোড, তথ্য অনেক বেশি, বেশি পরিমাণে হয়ে গেছে, তথ্যটা বেশি পরিমাণে হয়ে গেছে, ফলে ব্যারিয়ার ক্রিয়েট হয়ে গেছে, প্রপারলি কমিউনিকেট হচ্ছে না। আচ্ছা, ইনফরমেশন ওভারলোড। অনেক ক্ষেত্রে ইমোশন, যদি কেউ খুব বেশি আবেগপ্রবণ হয়, সে খুব রেগে আছে, তুমি যাই লজিক্যালি বোঝাও সে বুঝবে না। অনেক সময় সাইলেন্স, নিস্তব্ধতা, কেউ কিছু বলছেই না, সেটাও হয় ব্যারিয়ার অফ দ্য এফেক্টিভ কমিউনিকেশন। অনেক ক্ষেত্রে জেন্ডার ডিফারেন্স। জেন্ডার ডিফারেন্স মানে কি? মানে হচ্ছে লিঙ্গভেদ। অনেক ক্ষেত্রে পুরুষের কথা মহিলারা শোনে না, মহিলার কথা পুরুষরা শোনে না, আবার উল্টোটা হয়, মহিলাদের কথা মহিলারাও শুনছে না। এ তো ইচ্ছে করে বলছে আমাকে অন্য পথে পরিচালিত করার জন্য। ব্যারিয়ার্স টু দ্য এফেক্টিভ কমিউনিকেশন। তার মধ্যে ভিতরে মনের ব্যাপারটা এমন ধরে গেছে, এমন ঢুকে গেছে যে সে আর অন্য কিছু বুঝতে চাইছে না। পলিটিক্যাল কারেক্টনেস, রাজনৈতিকভাবে ঠিক কথা বলবো, ভুল কথা বলবো না। এর ফলে কি আমি পুরো বিষয়টা তাকে রিভিল করতে পারছি না। আমার যদি পলিটিক্যালি ইনকারেক্ট হই তাহলে তো অনেক কিছু বলতে পারবো। পলিটিক্যালি কারেক্ট বা পলিটিক্যালি ইনকারেক্ট মানে কি তোমাদেরকে বোঝাচ্ছি। ধরা যাক আমি যদি তোমাদেরকে এখন একটা কথা বলি যে, মানে ধরা যাক আমি এরকম কথা বলি যে এই মানুষজন, এই নেতা বা মন্ত্রী এরা হলো বাজে লোক, এটা আমি সবসময় বলতে পারবো না। তোমরা অনেকেই জানো অনেক মন্ত্রী খারাপ, অনেক নেতা ভালো, অনেক পলিটিক্সের অনেক লোক ভালো, অনেকে খারাপ, এরকম তো ব্যাপারটা আছে। আমি যদি নাম করে বলতে শুরু করি তাহলে তোমরা এক্স্যাক্টলি বুঝতে পারবে কে ভালো কে খারাপ। বা ধরা যাক তোমার কোনো একজন নেতা বা মন্ত্রীর সঙ্গে দরকার, আমি জানি সেই নেতা বা মন্ত্রী তোমাকে সমস্যায় ফেলতে পারে, অথচ আমি পুরোটা রিভিল করলাম না, আমি বললাম হ্যাঁ ভালোই, খারাপ নয়, জানা, তুমি গেলে এবং তারপরে বিপদে পড়লে। এর ফলে রাজনৈতিক সচেতনতা বা রাজনৈতিক সঠিক ব্যাপারটা রাখার জন্য আমি যে পুরোটা রিভিল করলাম না, আমি যে রাজনৈতিক ভাবে তোমার কাছে ভালো থাকলাম কিন্তু পুরোটা ইচ্ছে করে ইনফরমেশনটা দিলাম না, এর ফলে তুমি পড়লে বিপদে। সেই কি বলছো অনিশা, কি বলছো? ফলে তুমি যে সেই জিনিসটা করতে গিয়ে বিপদে পড়লে, সেইটা হচ্ছে পলিটিক্যাল কারেক্টনেস। পরিষ্কার আমি বোঝাতে পেরেছি তো? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার। Very good. So thank you. So these are the barriers of communication. So barriers to effective communication can retard or distort the message or intention of the message being conveyed. It can distort and retard, বাধাপ্রাপ্ত করতে পারে, ভেঙে চুরে দিতে পারে কমিউনিকেশনকে। এবং এর অনেকগুলো এক্সাম্পল রয়েছে। These includes filtering,
সিলেক্টিভ পারসেপশন, ইনফরমেশন ওভারলোড, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা অনেক সময় প্রপারলি প্রকাশ করতে পারে না, কমিউনিকেশন অ্যাপ্রিহেনশন মানে আমি বুঝতে চাইছি না কি বোঝাচ্ছে, জেন্ডার ডিফারেন্স, পলিটিক্যাল কারেক্টনেস। এইবার এইটা আমি বেশ কয়েকটা পয়েন্ট আকারে বলেছি, আমরা ছোট্ট ছোট্ট করে সেটা দেখে নেবো, যেটা এতক্ষণ বললাম সেটাই। একটা হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার। কি ফিজিক্যাল ব্যারিয়ার? খুব সহজ। Physical barriers to the effective communication are often due to the nature of the environment. শারীরিক বাধা। কি বলছো? কি বলছো? শারীরিক বাধা। Exactly. Physical barrier মানে হচ্ছে শারীরিক বাধা। খুবই সহজ এক্সাম্পল একটু আগেই দিয়েছি। ক্লাসের মধ্যে মাইক্রোফোন নিয়ে যাইনি, মাইক্রোফোনের ব্যাটারি অথবা শেষ হয়ে গেছে, আমার গলার তো এত জোর নয় আমি 300 জনের কাছে যাবো, 300 জনের কাছে আমার গলা তো একটা বিরাট বড় ঘরে পৌঁছবে না, পৌঁছানো সম্ভব নয়। তাহলে এই যে আমার স্বর যাচ্ছে না, কণ্ঠস্বর যাচ্ছে না, তাকে বলা হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার টু দ্য এফেক্টিভ কমিউনিকেশন। মনে থাকবে, an example of this is the natural barrier which exists if staff are located in different buildings or on different sites. ধরা যাক একটা বিল্ডিং এর মধ্যে বিভিন্ন জায়গায় স্টাফেরা রয়েছে, তারা তো একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে পারছে না, এক্সেপ্ট যদি মোবাইল থাকে বা অন্য কিছু, বা কোনো একটা কিছু দেওয়ার আছে ফাইল, আমার টেবিল থেকে ওর টেবিলটা দূরে, কোন একটা লোককে চাই, যাচ্ছে না প্রপারলি, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে একটা টেকনোলজি ইন্ট্রোডিউস করতে হবে। ধরা যাক ইমেলের মধ্যে দিয়ে পাঠিয়ে দেওয়া। একসময় ইমেল ছিল না, ইমেল না থাকলে লোককে এমপ্লয় করতে হবে। বাট এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকে বসে আছে, মাইক্রোফোনে আমার কথা শুনতে পাচ্ছ না, আমার গলা কণ্ঠস্বর গিয়ে পৌঁছচ্ছে না, এটা হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার, যেটা বলেছো অলরেডি, শারীরিক বাধা, জনসংযোগে শারীরিক বাধা। পরিষ্কার? यस सर। পরিষ্কার কি? ভেরি গুড। হ্যাঁ স্যার। यस सर। থ্যাংক ইউ। এরপরে হচ্ছে সিস্টেম ডিজাইন। সিস্টেম ডিজাইন মানে কি? একটা অর্গানাইজেশনের সিস্টেম কেমন করে ডিজাইন করা হয়েছে এর উপর অনেক কিছু ডিপেন্ড করে। এই যে আমি তোমাদেরকে ধরা যাক ক্লাসটা নিচ্ছি গুগল মিটে, নেওয়ার পর আমি ইউটিউবে আপলোড করছি, এই মেটেরিয়াল গুলো তোমাদেরকে হোয়াটসঅ্যাপে আপলোড করছি। যদি হোয়াটসঅ্যাপ বা ইউটিউব না করতাম তাহলে কি হতো? তাহলে 100 জন ক্লাস করছে, এখন 58 জন ক্লাস করছে, বাকি হয়তো 200 জনের কাছে পৌঁছচ্ছে না। আমি দেখছি আমার ভিডিও অনেকেই দেখছে, 700-800 জন দেখছে, মানে এই যে অনেকের কাছে পৌঁছচ্ছে না, যদি আমি এটাকে ইউটিউবে আপলোড না করতাম তাহলে তো এটা পৌঁছতো না। তাহলে এটা কিসের ফ্ল হতো? এটা সিস্টেম ডিজাইনের ফ্ল হতো। আমি আমার সিস্টেমটাকে প্রপারলি ডিজাইন করতে পারিনি, এর ফলে আমি বেশি লোকের কাছে পৌঁছতে পারছি না। তাহলে বুঝতে পারছো, একটা এই যে আমি আমাদের সঙ্গে পড়াচ্ছি, যে কথা বলছি, এটা তো কমিউনিকেশন ছাড়া কিচ্ছু নয়, এটা তো জনসংযোগ, এটা তো একে অপরের সঙ্গে কথা বলা, আদান প্রদান করা, আমি বোঝাচ্ছি তোমরা বুঝছো। এর ফলে এইটা যদি প্রপারলি তোমাদের কাছে আমি না পৌঁছতে পারি ইউটিউবের মাধ্যমে, বা এই যে আমরা অনলাইন অফলাইন দুটো ক্লাসের একটা মিশ্রণ তৈরি করছি ব্লেন্ডেড মেথডে, এইটা কিসের জন্য করছি? এটাকে যত তোমাদের কাছে প্রপারলি পৌঁছানো যায়, হোয়াটসঅ্যাপে তোমাদের সঙ্গে তোমাদের স্টাডি মেটেরিয়াল গুলো দিচ্ছি, কেন দিচ্ছি? যত বেশি করে তোমাদের কাছে কত সহজে এটা যায়, যেতে পারে, তার জন্য। So these are the various system design for the effective communication. System design এ যদি ফ্ল থাকে, যদি সিস্টেম ডিজাইনে ভুল থাকে, তাহলে কি হবে? তাহলে কমিউনিকেশন ঠিক মতো আমরা বুঝতে পারবো না। রাইট, তোমরা বুঝতে পারবে না, রাইট, তোমরা পারবে না, রাইট। এর ফলে কনফিউজিং হবে। এক্সাম্পলস might include an organizational structure which is unclear and therefore makes it confusing to know whom to communicate with. ধরা যাক আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার, সেখানে একদিন আমি পড়াচ্ছি আর একদিন অন্য কোনো স্যার পড়াচ্ছে, তোমরা জানোই না যে কোন স্যারকে কোন প্রশ্ন করতে হবে, ফলে সেটা একটা ভুল অর্গানাইজেশনাল মেথড হয়। ওই জন্য L1 যখন আমি পড়াচ্ছি, মোটামুটি প্রত্যেকদিন তোমরা আমাকেই দেখছো, আমাকেই সেই প্রশ্নটা তোমরা করতে পারবে, তাহলে কোনো কনফিউশন তোমাদের মনের মধ্যে আসছে না। এই যে সিস্টেম ডিজাইন, এটা আরো ভালো করে বুঝতে পারবে যখন তোমরা কোনো বিজনেস করবে। তোমরা যদি কোনো ব্যবসা করো, তোমরা দেখবে যে যিনি রিটেলার, তার সঙ্গে যে বিক্রি করছে তার যেন ভালো সম্পর্ক থাকে, বিক্রি করছে যিনি যে ক্রেতা, তার মধ্যে কেন ভালো সম্পর্ক থাকে। একটা চেনের মতো, যে মাল দিয়ে আসছে, যে মাল দিচ্ছে না, এবার তাকে বারবার বলছে মাল দিতে, সে দিচ্ছে না, দিয়ে যাচ্ছে না। তাকে চানাচুর দিতে বলছে, সে ঝুড়ি ভাজা দিচ্ছে, ঝুড়ি ভাজা দিতে বলছে, সে সোয়াবিন দিচ্ছে, তাহলে কি বিজনেস চলবে? চলবে না, ভেঙে পড়বে। না স্যার। তাহলে এটা কি? সিস্টেম ডিজাইনের ফ্ল।
একটা কথা মাথায় রেখো, আমি বারবার বলি তোমাদের পরবর্তীকালে পড়াশোনার জীবনে যখনই যা কিছু পড়বে, আমি যেগুলো পড়াচ্ছি অনেক ক্ষেত্রে কঠিন বলে মনে হতে পারে, ইংলিশে আছে বলে, একটা জিনিস মেনটেন করবে, সেটা হচ্ছে সারা জীবন মাথায় রাখবে, ল অফ দ্য কানেক্টিভিটি। কানেক্টিভিটি মানে সংযোগ করা, ল অফ দ্য কানেক্টিভিটি মানে কি? যোগাযোগ। ল অফ দ্য কানেক্টিভিটি মানে কি? ল অফ দ্য কানেক্টিভিটি মানে আমি যেটা বইয়ের পাতায় পড়ছি রে, বইয়ের পাতা আমি যেটা পড়ছি রে, বইয়ের পাতা, সেটা আমি আমার বাস্তব জীবনের সঙ্গে, আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে এক্সাম্পল নিয়ে পড়বো। এই যে আমি বিজনেসের এক্সাম্পল গুলো দিলাম, এই প্র্যাকটিক্যাল লাইফ থেকে। যখনই যা পড়বে প্রশ্ন করবে হোয়াই, এটা কেন হলো, এবং তার এক্সাম্পল প্র্যাকটিক্যাল লাইফ থেকে খোঁজার চেষ্টা করবে, তাহলে জিনিসগুলো প্রত্যেকটা মনে থাকবে, মাথার মধ্যে থাকবে ক্রোনোলজিক্যাল ওয়েতে, তাহলে থাকবে না। স্যার একটা ব্যবসায়ীর এক্সাম্পল দিয়েছিল, সোয়াবিনের বদলে ঝুড়িবাজের এক্সাম্পল দিয়েছিল, তখনই সিস্টেম ডিজাইন কথাটা মাথার মধ্যে আসবে। তাহলে আমি যদি শুধু পড়ে যেতাম তোমাদেরকে যে সিস্টেম ডিজাইন refers to the problems with the structures or systems in place of an organization, তোমরা অনেক ক্ষেত্রেই বুঝতে পারতে না। আমি যে বলছি যে একটা সংস্থা বা একটা অর্গানাইজেশনের মধ্যে কি কি ভুল থাকতে পারে, সেটা আমাদের ডিপার্টমেন্টের এক্সাম্পল দিয়ে বললাম, একটা ব্যবসায়ীর এক্সাম্পল দিয়ে বললাম। এই যে তোমরা রিলেট করতে পারছো, এটাকে বলা হয় ল অফ কানেক্টিভিটি। সারা জীবন যেন মাথার মধ্যে থাকে, যে কোনো বড় পরীক্ষা, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, প্রফেসর হওয়ার পরীক্ষা, নেট ক্র্যাক করে একটা ছেলে বা মেয়ে, যার যত বেশি ল অফ কানেক্টিভিটি স্ট্রং, সে তত বেশি মনে রাখতে পারে, প্রত্যেক দিনের জীবনের এক্সাম্পল দিয়ে সে মনে রাখতে পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1 থেকে 100 পর্যন্ত শিখেছিল কিভাবে? মাইলস্টোন দেখে, ল অফ দ্য কানেক্টিভিটি, প্র্যাকটিক্যালি মাইলস্টোন দেখে সেদিনে স্কুলে আস্তে আস্তে সে 1 থেকে 100 পর্যন্ত শিখে গেছে। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ফলে এই প্র্যাকটিক্যাল লাইফে এক্সাম্পল দিয়ে থিওরিটিক্যাল জিনিসটা পড়ার চেষ্টা করো। আমি ইতিহাসে পড়লাম যে রঞ্জিত সিংহ হচ্ছে, মানে অষ্টাদশ শতাব্দী হচ্ছে ভাগ্যহীনদের যুগ, মানে যাদের ভাগ্য ছিল না তাদের যুগ। রঞ্জিত সিংহ এবং নেপোলিয়ন বোনাপার্ট। রঞ্জিত সিংহ একজন অত্যন্ত সাধারণ কৃষক পরিবারের, পাঞ্জাবের কৃষক পরিবারের কৃষক এবং সৈনিক পরিবারের সদস্য ছিলেন। সেই মুহূর্তে আমার নেপোলিয়নের কথা চলে আসে, নেপোলিয়নও তো সাধারণ সৈনিক ছিলেন। সেই একই সময় আমার হিটলারের কথা চলে আসছে, হিটলারও একজন অত্যন্ত সাধারণ সৈনিক ছিলেন। সেখান থেকে তিনি একটা বিরাট বড় একনায়কে পরিণত হয়েছে। ফলে এই যে কথাগুলো আমাদের মানে প্র্যাকটিক্যাল লাইফ থেকে, মানে ইতিহাসে আমি কিছু একটা পড়লাম, সেখান থেকে প্র্যাকটিক্যাল লাইফ আমি এক্সাম্পল গুলো খুঁজছি। দ্যাট ইজ ল অফ কানেক্টিভিটি। এটা সিলেবাসে নেই, সিলেবাসের বাইরে কথাটা বললাম, সারা জীবন কাজে লাগবে। কি বললাম সেটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার, বাস্তব জীবনে কাজে লাগবে। আর বাস্তব জীবন থেকে এক্সাম্পল নিয়ে পড়ো। যখনই এটা পড়ছো যেন তার একটা এক্সাম্পল আমি বাস্তব জীবন থেকে তুলে নিয়ে পড়ি, এইভাবে পড়তে হবে। ঠিক আছে? ক্লিয়ার? বেশ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। এরপরে আসছি, আমরা শেষে এসছি। অ্যাটিটিউডনাল বেরিয়ার মানে কি? আমি শিখবো না, আমি পড়বো না, আমার অ্যাটিটিউডের মধ্যে, আমার ব্যবহারের মধ্যে, ব্যবহারের ফলে বাধা আসছে। Attitudinal barriers come as a result of problems with staff in the organization. এমপ্লয়ীদের মধ্যে হিংসা, পার্সোনালিটি কনফ্লিক্ট মানে ব্যক্তিত্বের মধ্যে সংঘাত, পুয়ার ম্যানেজমেন্ট সিস্টেম, লোকে আমার কথা শুনছে না, আমি ক্লাসের মধ্যে এমন ভাবে কথা বলবো যেন 300 জন লোকই পিন ড্রপ সাইলেন্স। আমি যখন ক্লাসের মধ্যে পড়াই 200 জন ছেলে মেয়ে একজনও কথা বলে না, কোনোদিনই বলে না। আমি কি খুব রাগী? আমি তো রাগী নই, তোমাদের সঙ্গে কমিউনিকেট না করছি। স্যার। কিন্তু আমার ব্যক্তিত্ব এমনই বা আমার পড়ানোর ধরনটা এমনই যে তোমরা বলবে যে না, স্যারের কথা শুনতে হবে। যাদের ব্যক্তিত্ব ঠিক নয়, যাদের ব্যক্তিত্বের ধরন ঠিক নয়, এর ফলে কি হবে? পুয়ার ম্যানেজমেন্ট। তাহলে ঠিক মতো তারা ম্যানেজ করতে পারছে না স্টুডেন্টদেরকে, আমি এফিশিয়েন্টলি ম্যানেজ করতে পারছি। তাহলে পুয়ার ম্যানেজমেন্ট যদি হয়, যদি এমপ্লয়ীদের মধ্যে ল্যাক অফ দ্য কনসালটেশন উইথ দ্য এমপ্লয়ি হয়, যদি পার্সোনালিটি কনফ্লিক্ট হয়, which can result in people delaying or refusing to communicate, তাহলে লোকজন দেরি করে কমিউনিকেট করবে বা কমিউনিকেট করবেই না।
the personal attitudes of the individual employees which may be due to the lack of the motivation, এবং ইন্ডিভিজুয়াল যারা এমপ্লয়ি তারা মোটিভেশনও পাচ্ছে না কমিউনিকেট করার। আমি তোমাদের ক্লাসে যেমন সবাইকে এই যে আমি বারবার তোমার সঙ্গে জিজ্ঞেস করতে বুঝতে পারছো, ঠিক আছে, তোমরা কমিউনিকেট করছো, হ্যাঁ স্যার ঠিক আছে। যদি আমি তোমাদের মধ্যে কোনো ইন্টারেস্ট পড়াশোনায় তৈরি করতে না পারি তাহলে কি হবে? তাহলে পুরোটাই ভেঙে পড়বে। ফলে অ্যাটিটিউডাল ব্যারিয়ার, আমার অ্যাটিটিউডও ঠিক থাকতে হবে, তোমাদের অ্যাটিটিউডও ঠিক থাকতে হবে। নিজেদের মধ্যে যে ব্যবহারিক যে বাধা, লোকের যে ব্যবহার, মানসিক যে ব্যবহার বা লোকের একে অপরের সঙ্গে সম্পর্কের যে ব্যবহারের যে বাধা, সেটা যেন সামনে না আসে। অনেক ক্ষেত্রে আসে, তাহলে এফেক্টিভ কমিউনিকেশনে ব্যারিয়ার হয়ে যায়, তার নাম হচ্ছে অ্যাটিটিউডাল ব্যারিয়ার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, লাস্টের দুটো বেশ খুবই সহজ। একটা হচ্ছে অ্যাম্বিগুইটি অফ দ্য ওয়ার্ডস। অ্যাম্বিগুইটি মানে ডিফিকাল্ট ওয়ার্ডস। আমি যদি খুব শক্ত করে কোনো কিছু একটা বলি, কালিদাস বলেছিল সুষ্ঠং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে, মানে কালিদাসের আগে একজন বলেছিল সুষ্ঠং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে, মানে সামনে একটা শুষ্ক কাঠ পড়ে আছে। আর কালিদাস কঠিন করে বলেছিল নীরস, হ্যাঁ নীরস তরু বড় পুরত ভাগে। নীরস মানে রস নেই, কঠিন করে বলল। যে ল্যাঙ্গুয়েজ বা সংস্কৃত জানে না সে নীরস তরু বড় ভাগে ঠিক মতো করে বুঝতে পারবে না। অ্যাম্বিগুইটি মানে ডিফিকাল্টি। শক্ত শব্দ বা শক্ত ফ্রেজ যদি আমি এখন ক্লাসের মধ্যে ব্যবহার করি, যদি আমি এখন ক্লাসের মধ্যে তোমাদেরকে পড়াতে গিয়ে বলি the metaphysical conundrum of an epistemological reality has been violated in this ontological context of this soteriological essentiality, তোমরা কি একটা শব্দ কিছু বুঝতে পারলে? না স্যার। না স্যার। না। ফলে আর একটু বড় হলে বুঝতে পারবে মেটাফিজিক্যাল কনন্ড্রাম মানে হচ্ছে ফিজিক্যালিটির বাইরে একটা শক্ত আমি জিনিস পড়াচ্ছি না। কনন্ড্রাম মানে হচ্ছে একে অপরের মধ্যে সংঘাত। এইভাবে বললে তো কিচ্ছু বুঝতে পারবে না মানুষ। আমি নয় বলতেই পারি, কিন্তু লোকে কিছু মাথার উপর দিয়ে যাবে, 4 ফুট উপর দিয়ে যাচ্ছে। ফলে অ্যাম্বিগুইটি অফ দ্য ওয়ার্ডস অ্যাভয়েড করতে হবে কমিউনিকেশনের ক্ষেত্রে। অ্যাম্বিগুইটি মানে ডিফিকাল্টি, শক্ত শব্দ নয়, সহজ করে বোঝাতে হবে কমিউনিকেশনে। সো অ্যাম্বিগুইটি অফ ওয়ার্ডস মানে ওয়ার্ড সাউন্ডিং দ্য সেম বাট হ্যাভিং ডিফারেন্ট মিনিং। অনেক সময় একটা শব্দের দুটো মানে হয়। ব্যাংক, ব্যাংক মানে কি? ব্যাংক ক্যান বি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেখান থেকে টাকা তোলো, এন্ড ব্যাংক ক্যান বি রিভার ব্যাংক, নদীর পাশের যে ব্যাংক, বাঁধ তাকে ব্যাংক বলে, পাড় ব্যাংক বলে। তাহলে এই যে একটা শব্দের অনেক মানে, এইরকম যদি ইউজ করি অ্যাম্বিগুইটি অফ দ্য ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, বুঝতে পারবে না। শেষে হচ্ছে ইন্ডিভিজুয়াল লিঙ্গুইস্টিক এবিলিটি, একটা মানুষের ভাষাগত ক্ষমতা। The use of the jargon, একটু যেটা বললাম, difficult or inappropriate words in communication can prevent the recipients from understanding the message. খুব জ্ঞানী টিচার হলেও যদি খুব আমার অনেক টিচার ছিল যারা অত্যন্ত জ্ঞানী, কিন্তু তারা ভালো টিচার ছিল না, কারণ তারা স্টুডেন্টদেরকে ভালো করে বোঝাতে পারতো না। তাহলে টিচারদের জ্ঞানের উপরে নয়, টিচার কতটা তলায় নেমে স্টুডেন্টদের সঙ্গে কমিউনিকেট করছে তার উপরে ডিপেন্ড করে প্রপার কমিউনিকেশন। সো ইন্ডিভিজুয়াল লিঙ্গুইস্টিক এবিলিটি মানে ব্যক্তিগত ভাষাগত ক্ষমতা, যত সহজ করে বলবো তত ভালো করে বুঝবে। পুয়ারলি এক্সপ্লেইনড অর মিসআন্ডারস্টুড মেসেজেস ক্যান রেজাল্ট ইন কনফিউশন। ঠিক মতো না বললে, মানে যদি আমি পুয়ারলি এক্সপ্লেইন করি, ঠিক মতো ব্যাখ্যা না করি, তাহলে কনফিউশন হতে পারে মেসেজের মধ্যে। ব্যাস এই মোটামুটি। আর এই বাকিগুলো আর পড়তে হবে না। অনেক ক্ষেত্রে টেকনোলজিক্যাল মাল্টিটাস্কিং বলা হয়, মানে একই সঙ্গে মোবাইলও করছে আবার কমিউনিকেশনও করছে। কিরে কোথায় গেলি? আমি আমি বম্বে। বম্বে গেলি? না 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 কলকাতা। কলকাতা গেলি? আহা না না আমি গেছিলাম দুবরাজপুরে। দুবরাজপুর বলতে গিয়ে মোবাইলে এত বেশি করে বিজি যে কোথায় গেল সে বলতে পারছে না। এইগুলো প্রত্যেকটা বাইপাসিং। বাইপাসিং মানে আমি এড়িয়ে যাচ্ছি, পুরোপুরি বলছি না, বাইপাস করে যাচ্ছি, এড়ানো। এরকম আরো অনেকগুলো আছে। তুমি 3 থেকে 4টে পয়েন্ট মোটামুটি শুরুর দিকে মুখস্থ করলেই হবে। তো পরের দিকে আমরা কাল এর পরের ক্লাসে আমরা মেরিট এবং ডিমেরিট অফ দ্য রিটেন কমিউনিকেশন, লিখিত কমিউনিকেশনের ঠিক আর ভুলগুলো পড়বো। আর চলে যাব পরের যে সেকেন্ড সেকশন, কাকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কাকে নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলে, তাতে আমরা চলে যাব। এখানে প্রচুর শর্ট কোয়েশ্চেন আছে সেকেন্ড সেকশন থেকে, সেইগুলো আমরা পড়তে থাকবো পরের ক্লাস থেকে। পরের ক্লাস হবে
আবার সম্ভবত বৃহস্পতিবারে আমি জানিয়ে দেবো সেটা তোমাদের ওখানে, কারণ এবার তো কলেজ খুলে গেছে। এরপরে আমি বৃহস্পতিবার আমার অফ ডে, আর শনিবার দিনকে আমি ক্লাস দেব। এই মোটামুটি আমরা ঠিক করলাম। বলো মোটামুটি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার। বেশ, তাহলে আজকের ক্লাস আমরা মোটামুটি অফিসিয়ালি এখানেই শেষ করলাম। অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত আজকের ক্লাসে। যারা প্রত্যেকে ছিলে 50 জন ছিলে, তাদের অসংখ্য ধন্যবাদ ক্লাসে থাকার জন্য এবং আমাকে সাহায্য করার জন্য। আমি এখানে রেকর্ডিংটা অফ করছি, তোমাদের কোনো